হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024 যে এক্সামটা তোমাদের আর কিছুদিন পরেই 14 তারিখ রবিবারে কন্ডাক্ট হতে চলেছে সেই এক্সামের প্রিপারেশনের জন্যই আজকে আমরা একটা মক টেস্ট ডিসকাস করব। এই মক টেস্টের প্যাটার্নটা একটু অন্য রয়েছে। কি প্যাটার্ন রয়েছে দেখে নাও। এখানে তোমরা লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর কোশ্চেন পাবে 25টা, লাইফ সায়েন্স ক্যাটাগরি 2-এর কোশ্চেন পাবে 5টা, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 রয়েছে 10টা এমসিকিউ, ইংলিশ আছে 10টা এমসিকিউ, ম্যাথ রয়েছে 10টা, জেনারেল নলেজ রয়েছে 10টা, লজিক্যাল রিজনিং রয়েছে 5টা এমসিকিউ। অর্থাৎ টোটাল যেখানে মার্কস সেটা রয়েছে 80 মার্কস। 80 মার্কসের কোয়েশ্চেন এখানে রয়েছে, কারণ ক্যাটাগরি 1 25টা এমসিকিউ মানে 25 নম্বর, ক্যাটাগরি 2 5টা এমসিকিউ মানে 10 নম্বর। এখানে ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 10 নম্বর, অর্থাৎ 25 আর 20 হলো 45 নম্বর, রিজনিং 5 মানে 50 নম্বর, আর এখানে দেখো 30 নম্বর, তার মানে টোটাল 80 নম্বরের কোয়েশ্চেন কিন্তু তোমাদের এখানে রয়েছে। তো পরীক্ষা যেহেতু তোমাদের অলমোস্ট চলেই এসেছে, তো তোমাদের প্রিপারেশনও আশা করি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এই মক টেস্ট 80 নম্বরের যে মক টেস্টটা, এখানে টোটালি আমি যে কোয়েশ্চেনগুলো রেখেছি সেগুলো সমস্তই তোমাদের পরীক্ষার আসার মতো। বেশি হার্ড লেভেলের কোয়েশ্চেন আমি এখানে রাখিনি, যেমন তোমাদের সিলেবাস বা আগে যেমন পরীক্ষায় যে লেভেলের কোয়েশ্চেন এসছে সেই লেভেলের কোয়েশ্চেন দেখে এখানে মক টেস্টের কোয়েশ্চেনগুলো রাখা হয়েছে। তো এই ভিডিওতে আমি আশা করব তোমরা অবশ্যই 60+ মার্কস পাবে, কারণ যেহেতু প্রত্যেকটা প্রশ্নই তোমাদের সিলেবাসের অ্যাকর্ডিংই রয়েছে। তো চলো দেখা যাক প্রথম কোশ্চেনে কি রয়েছে। প্রথমে দেখছি আমরা লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন রয়েছে, কোন দশায় ক্রোমোজোম পৃথকীকরণ হয়? কোন দশায় ক্রোমোজোম পৃথকীকরণ হয়? অপশানস রয়েছে প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ আর টেলোফেজ। তো ক্রোমোজোমের পৃথকীকরণ হয় কোন দশায়? সেটা হচ্ছে অ্যানাফেজ দশায়। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। যে অ্যানাফেজীয় চলন হয়, সেই অ্যানাফেজীয় চলনের ফলে কি হয়, এই যে ক্রোমোজোম পৃথকীকরণ বা ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো সেগুলো কি হয়, পরস্পর আলাদা হয়ে যায়। মাইটোসিসের ক্ষেত্রে আমরা কি দেখি? মাইটোসিসের ক্ষেত্রে অর্ধেক ক্রোমোজোম বেমের উত্তর মেরুর দিকে, মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই অ্যানাফেজ দশায় অর্ধেক ক্রোমোজোম বেমের উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক ক্রোমোজোম বেমের দক্ষিণ মেরুর দিকে চলে যায়, যেটাকে আমরা বলি অ্যানাফেজীয় চলন। এবং মিওসিসের ক্ষেত্রে আমরা কি দেখি? মিওসিস 1 যখন সংগঠিত হয়, মিওসিস 1, তখন সেক্ষেত্রে প্রথমে মিওসিস 1-এ সমসমস্ত ক্রোমোজোম পৃথক হয়, সেটা অ্যানাফেজ 1 দশায় হয়। মিওসিস 1-এর অ্যানাফেজ 1 দশায় সমস্ত ক্রোমোজোমের পৃথকীকরণ হয়, এবং তারপরে যখন মিওসিস 2-এর অ্যানাফেজ 2 হয়, মিওসিস 2-এর অ্যানাফেজ 2 হয়, তখন সেক্ষেত্রে কি হয়, তখন কিন্তু ক্রোমাটিডের পৃথকীকরণ হয়। মিওসিস 2-এর অ্যানাফেজ 2-তে ক্রোমাটিড পৃথকীকরণ হয়। অর্থাৎ অ্যাকচুয়ালি দেখতে গেলে ক্রোমোজোমের যে পৃথকীকরণ সেটা কোথায় ঘটছে? অ্যানাফেজ দশাতে ঘটছে, মানে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, অ্যানাফেজ। পরবর্তী কোশ্চেন আমরা দেখব 2 নম্বর কোশ্চেন। কি রয়েছে? বার্ধক্য বিলম্বিত করে যে হরমোন। অপশানস কী কী আছে দেখো, অক্সিন, সাইটোকাইনিন, ইথিলিন আর অ্যাবসাইসিক অ্যাসিড। এগুলোর মধ্যে বার্ধক্য বিলম্বিত করে কোনটা হবে? বার্ধক্য বিলম্বিত করে সাইটোকাইনিন। অপশান কোনটা ঠিক হবে এখানে? অপশান বি। কেন? কারণ সাইটোকাইনিনের কী কাজ? সাইটোকাইনিনের একটা মেন ফাংশন হচ্ছে ক্লোরোফিল সংশ্লেষ করা। সাইটোকাইনিনের একটা মেন ফাংশন হলো ক্লোরোফিল সংশ্লেষ করা, আর ক্লোরোফিল সংশ্লেষের মাধ্যমে কি করে? সাইটোকাইনিন উদ্ভিদকে অনেক দিন সবুজ রাখে, চিরসবুজ রাখতে সাহায্য করে, যার জন্য কি হয়, বার্ধক্যটা বিলম্বিত হয়। অক্সিনের কী কী মেন ফাংশন রয়েছে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ, অগ্রস্থ প্রকটতা, পার্থেনোকর্পী, মূলের বৃদ্ধি, এই সমস্ত হচ্ছে অক্সিনের কাজ। ইথিলিন, ইথিলিন হচ্ছে ফল পাকতে সাহায্য করে। পাতার যে এপিন্যাস্টিক চলন সেটা হচ্ছে ইথিলিনের প্রভাবেই হয়। অ্যাবসাইসিক অ্যাসিড কী করে? বীজের অঙ্কুরোদ্গমে বাধা সৃষ্টি করে, বাষ্পমোচনকে প্রতিরোধ করে, আর পত্ররন্ধ্রকে কী করে? বন্ধ হতে সাহায্য করে। এগুলো হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিডের কাজ। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 3। কী রয়েছে? অ্যামিবার ক্ষেত্রে সিউডোপোডিয়ার গুরুত্ব হলো। অপশানস রয়েছে গমনের জন্য, খাদ্য গ্রহণের জন্য, গমন ও খাদ্য গ্রহণ, আর কি রয়েছে? অসমো রেগুলেশন। তো অ্যামিবার ক্ষেত্রে যে সিউডোপোডিয়া, সিউডোপোডিয়াকে একটা আমরা কি বলি? সিউডোপোডিয়াকে আরও বলা হয় কি? ক্ষণপদ। সিউডোপোডিয়ার নাম হলো ক্ষণপদ। এই ক্ষণপদ অ্যামিবার কোন কোন কাজে সাহায্য করে? প্রথমত গমনে সাহায্য করে এবং খাদ্য গ্রহণে সাহায্য করে। অ্যামিবার ক্ষেত্রে সিউডোপোডিয়া কিন্তু দুটোই কাজ, গমন এবং খাদ্য গ্রহণ। সেই হিসাবে কোন অপশন ঠিক হচ্ছে? অপশন সি। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, গমন এবং খাদ্য গ্রহণ। অসমো রেগুলেশন যেখানে পয়েন্টটা রয়েছে দেখো, অপশন ডি, অসমো রেগুলেশন। অ্যামিবার ক্ষেত্রে অসমো রেগুলেশন করে কে? কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। কে করে? কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল, বা কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালকে বলা হয় কি? সংকোচী গহ্বর। সংকোচী গহ্বর, এই সংকোচী গহ্বর অ্যামিবার অসমো রেগুলেশনে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা কি রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখার আগে আর কি কি গমনাঙ্গ আমরা পড়েছি?
প্যারামিশিয়ামের গমনাঙ্গ কি হয়? প্যারামিশিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। প্যারামিশিয়ামের গমনাঙ্গ হলো সিলিয়া। ইউগ্লিনার গমনাঙ্গ কি? ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা। ইউগ্লিনার ক্ষেত্রে কিন্তু একটাই ফ্লাজেলা থাকে, একটি ফ্লাজেলা। আর কার গমনাঙ্গ পড়েছি আমরা? অ্যানলিডা বা কেঁচোর ক্ষেত্রে গমনাঙ্গ কি হয়? অ্যানলিডা বা কেঁচোর ক্ষেত্রে গমনাঙ্গ হচ্ছে সিটা বা প্যারাপোডিয়াও বলতে পারো। পরবর্তী দেখব আমরা, পরবর্তী কোশ্চেন কি রয়েছে? 4 নম্বর কোশ্চেন। গলগি বস্তুর চারিদিকে যে স্বচ্ছ স্থান থাকে তাকে বলে? গলগি বস্তুর চারিদিকে যে স্বচ্ছ স্থান থাকে, অপশনস কি আছে? জোন অফ এক্সক্লুশন, জোন অফ ট্রানজিশন, জোন অফ ইনক্লুশন নাকি জোন অফ স্পোরেশন? কোষের যে স্থানে গলগি বডি থাকে, কোষের যে স্থানে গলগি বডি বা জিবি থাকে সেই স্থানে আশেপাশে কিছুটা অঞ্চল ফাঁকা থাকে, সেখানে আর অন্য কোনো কোষ অঙ্গাণু থাকে না। এই যে রিজিয়ন, সেটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন মানে কি? জোন মানে হচ্ছে অঞ্চল, অফ কিসের অঞ্চল? এক্সক্লুশন। এক্সক্লুড করে দেওয়া মানে কি? সরিয়ে দেওয়া বা বের করে দেওয়া। যেহেতু গলগি বডির চারিদিকে ওই অঞ্চলটায় বাকি অঙ্গাণুগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য ওই অঞ্চলটাকে কি বলা হয়? জোন অফ এক্সক্লুশন। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন নাম্বার 5 দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 5-এ বলা আছে কোন দশায় ক্রোমোজোম তৈরি হয়? অপশনস রয়েছে প্রোফেজ, অ্যানাফেজ, ইন্টারফেজ আর টেলোফেজ। ক্রোমোজোম তৈরি হবে কোন দশায়? ক্রোমোজোম তৈরি হবে প্রোফেজ দশায়। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার, প্রোফেজ দশায়। ইন্টারফেজের মধ্যে যে এস দশা থাকে সেই এস দশায় কি হয়? এস দশায় ডিএনএ সংশ্লেষ হয়। এস দশায় কি হবে? ডিএনএ সংশ্লেষ হবে। এবং প্রোফেজ দশায় নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হবে। নিউক্লিয় জালিকার জল বিয়োজন ঘটে এবং সেগুলো আরও ক্রমশ ছোট ও মোটা হয়ে কি করে? প্রোফেজ দশায় ক্রোমোজোম তৈরি করে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 6। নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় শক্তি ব্যয়িত হয়? নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় কি হচ্ছে? শক্তি মানে আমরা কি জানি? এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। সেটা ব্যয়িত হবে কোন প্রক্রিয়ায়? অপশনস কি রয়েছে? নিষ্ক্রিয় পরিবহন, সক্রিয় পরিবহন, ব্যাপন আর অভিস্রবণ। তো কোন প্রক্রিয়ায় শক্তি ব্যয়িত হবে? সেটা হচ্ছে সক্রিয় পরিবহন। সক্রিয় পরিবহনে এটিপি লাগে। সক্রিয় পরিবহন কি? যখন কোনো অণুর পরিবহন কোথায় হয়? নিম্ন ঘনত্বযুক্ত অঞ্চল থেকে উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চলে হয়, তখন সেটাকে বলা হয় সক্রিয় পরিবহন। এই সক্রিয় পরিবহনে সবসময় কি হবে? এটিপির প্রয়োজন হবে। নিষ্ক্রিয় পরিবহনে কি হয়? নিষ্ক্রিয় পরিবহনে উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কোনো অণুর বা আয়নের নিম্ন ঘনত্বযুক্ত অঞ্চলে সেটা যায়। উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যাচ্ছে, তাই জন্য এক্ষেত্রে কোনো প্রকার শক্তির প্রয়োজন হবে না। আর এই যে নিষ্ক্রিয় পরিবহন, সেটা ব্যাপনের মাধ্যমেও হতে পারে বা অভিস্রবণের মাধ্যমেও কিন্তু হতে পারে। ঠিক আছে? নিষ্ক্রিয় পরিবহনের যে টাইপ, সেটা ব্যাপনও হয়, অভিস্রবণও হয়। বলতে গেলে ব্যাপন আর অভিস্রবণ দুটোই হচ্ছে নিষ্ক্রিয় পরিবহনের টাইপ, কিন্তু সক্রিয় পরিবহনে সবসময় এটিপি বা শক্তির প্রয়োজন হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7 কি রয়েছে? নির্ণিত নিউক্লিয়াসের সাথে পুং গ্যামেটের মিলনে উৎপন্ন হয়। অপশানস রয়েছে জাইগোট, ভ্রূণ, শস্য নিউক্লিয়াস নাকি ফল। নির্ণিত নিউক্লিয়াস মানে কি হয়? 2n এবং পুং গ্যামেট হয় n। 2n প্লাস n মিলে কি হবে? 3n। তাহলে 3n কি হয়? 3n হয় নিউক্লিয়াস, শস্য নিউক্লিয়াস। তো এখানে নির্ণিত নিউক্লিয়াসের সাথে পুং গ্যামেটের মিলনে শস্য নিউক্লিয়াস তৈরি হবে। যখন আমরা সপুষ্পক উদ্ভিদের যৌনজননটা করি, সেক্ষেত্রে আমরা জানি যে পরাগনালীটা গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ডের মাধ্যমে পুরো ডিম্বক পর্যন্ত বিস্তৃত থাকে, সেই পরাগনালীর মধ্যে দুটো পুং গ্যামেট তৈরি হয়। কটা পুং গ্যামেট তৈরি হয়? দুটো পুং গ্যামেট। এই দুটো পুং গ্যামেটের মধ্যে একটা নিষিক্ত করবে কাকে? ডিম্বাণুকে। একটা নিষিক্ত করবে ডিম্বাণুকে, আর একটা নিষিক্ত করবে এই নির্ণিত নিউক্লিয়াসকে। যেটা ডিম্বাণুকে নিষিক্ত করে সেখান থেকে তৈরি হবে জাইগোট, আর যেটা নির্ণিত নিউক্লিয়াসকে নিষিক্ত করবে সেখান থেকে তৈরি হবে শস্য নিউক্লিয়াস। আর নিষেকের পর ডিম্বাশয় কিসে পরিণত হয়? নিষেকের পর ডিম্বাশয় পরিণত হবে ফলে, আর ডিম্বক পরিণত হবে বীজে। এই কোশ্চেনটাও তোমরা মনে রাখবে। আরেকটা জিনিস বলে দিই, যে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদনের যে প্রক্রিয়া, সেটাকে কি বলা হয়? পার্থেনোকর্পি বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে? কোনটি নিউরো হরমোন? নিউরো হরমোন কাকে বলে? স্নায়ুকোষ বা নিউরন থেকে যেসব হরমোন নিঃসৃত হয় তাকে বলা হয় নিউরো হরমোন। অপশনস কি রয়েছে এখানে? ইনসুলিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন আর ভেসোপ্রেসিন। তো এখানে নিউরো হরমোন কোনটা? নিউরো হরমোন হচ্ছে ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিনের সাথে ADH
এডিএইচ এই দুটো হচ্ছে একই। এডিএইচ এর অপর নামই হচ্ছে ভেসোপ্রেসিন। এডিএইচ এর কাজ কি? এডিএইচ এর কাজ হচ্ছে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো, ঠিক আছে, আর তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করা। তাছাড়া ভেসোপ্রেসিন ছাড়া আরেকটা নিউরো হরমোন কী হয়ে যাবে? অক্সিটোসিনও কিন্তু নিউরো হরমোন। অক্সিটোসিন সিম্পলি বলতে গেলে যেসব হরমোন অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হচ্ছে, যে কোনো রিলিজিং হরমোন হোক, যে কোনো রিলিজিং হরমোন, সেটা কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন হোক, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এগুলো যে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হচ্ছে সবই হচ্ছে রিলিজিং হরমোন। আর আমরা কি জানি? ভেসোপ্রেসিন আর অক্সিটোসিন এটা পশ্চাৎ পিটুইটারিতে এসে সঞ্চিত থাকে এবং সেখান থেকে নিঃসৃত হয়। কিন্তু এটা তৈরি হয় কোথায়? অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন দুটো হরমোনই তৈরি হয় কোথায়? হাইপোথ্যালামাসে। যার জন্য কি হবে? এরাও কিন্তু নিউরো হরমোন। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 কি আছে? কোনটি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে উপস্থিত থাকে? কোনটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে উপস্থিত থাকে? অপশানস কী কী রয়েছে? হিস্টোন প্রোটিন, লাইসোজোম, নিউক্লিয়াস আর রাইবোজোম। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কোন কোষ সংজ্ঞাটা উপস্থিত থাকবে? সেটা হচ্ছে রাইবোজোম। প্রোক্যারিওটিকে কিন্তু রাইবোজোম উপস্থিত থাকে। প্রোক্যারিওট মানে কি? ব্যাকটেরিয়াগুলো। আর ব্যাকটেরিয়ার কোষের যে রাইবোজোম সেটা কত প্রকৃতির হয়? 70S প্রকৃতির। ব্যাকটেরিয়ার রাইবোজোম হচ্ছে 70S। এই 70S এর যে দুটো অধ একক সেটা হচ্ছে 50S এবং 30S। 70S এর দুটো অধ একক হলো 50S এবং 30S। 50Sটা হচ্ছে বড়, 30Sটা হচ্ছে ছোট। বাকি এখানে যে অপশানগুলো রয়েছে মানে হিস্টোন প্রোটিন, লাইসোজোম, নিউক্লিয়াস, এগুলো কিন্তু কোনোটাই ব্যাকটেরিয়া কোষে প্রেজেন্ট থাকে না। ব্যাকটেরিয়া কোষে ডিএনএ থাকে ঠিকই, ব্যাকটেরিয়া কোষে গোলাকার বা চক্রাকার, ব্যাকটেরিয়া কোষে গোলাকার ডিএনএ থাকে, কিন্তু নিউক্লিয়াস, প্রকৃত নিউক্লিয়াস কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রেজেন্ট থাকে না। যার জন্য একে কী বলা হয়? প্রোক্যারিওটিক। ঠিক আছে, ব্যাকটেরিয়ার যে নিউক্লিয় বস্তু, তাকে কি বলা হয়? নিউক্লিয়েড। ব্যাকটেরিয়ার যে জেনেটিক বস্তু মানে ডিএনএ সেটাকে বলা হয় নিউক্লিয়েড বা জেনোফোরও কিন্তু বলা হয়। জেনোফোর। এই যে ব্যাকটেরিয়ার ডিএনএটা আমরা বলছি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ডিএনএ থাকে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটাই ডিএনএ থাকে। ব্যাকটেরিয়ার জেনেটিক মেটেরিয়াল হিসেবে একটাই ডিএনএ থাকে। সেই ডিএনএটা গোলাকার, সেই ডিএনএটা আকার কেমন হয়? গোলাকার হয়। আর এই জেনেটিক ডিএনএ ছাড়াও ব্যাকটেরিয়া কোষে আর কিছু এক্সট্রা ডিএনএ থাকে। ব্যাকটেরিয়া কোষে কিছু এক্সট্রা ডিএনএ থাকে যেগুলো চক্রাকার হয়, সেগুলোকে আমরা কি বলি? প্লাজমিড বলি। ঠিক আছে, প্লাজমিড। ব্যাকটেরিয়া কোষে অনেক প্লাজমিড প্রেজেন্ট থাকতে পারে, কিন্তু জেনেটিক মেটেরিয়াল হিসেবে যে ডিএনএ সেটা একটাই প্রেজেন্ট থাকবে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, 10 নম্বর কোশ্চেন। অ্যানাফেজ দশায় যে আকৃতি প্রাপ্ত ক্রোমোজোম হলো? অপশানস কি আছে? অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক আর অ্যাসেন্ট্রিক। তো অ্যানাফেজ দশায় যে আকৃতির যে ক্রোমোজোম সেটা কোনটা হয়? যে আকৃতির ক্রোমোজোম হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলা হয়? যখন সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের শেষ প্রান্তের নিকটে থাকে তখন সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার অ্যানাফেজ দশায় হয় ভি আকৃতির। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার অ্যানাফেজ দশায় হয় এল আকৃতির। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে কিন্তু অ্যাকচুয়ালি এই ডিফারেন্ট ভাগে দেখায়। পরবর্তী কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন কি রয়েছে? অ্যাওর্টিক কপাটিকা উপস্থিত থাকে। অ্যাওর্টিক কপাটিকা। অপশানস কি আছে? ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে, ডান অলিন্দ ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে, নেক্সট রয়েছে বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে, আর রয়েছে ডান অলিন্দ ও করোনারি সাইনাসের সংযোগস্থলে। তো অ্যাওর্টিক কপাটিকা কোথায় প্রেজেন্ট থাকে? নামটা কোথা থেকে এসছে? অ্যাওর্টিক। অ্যাওর্টিক নামটা এসছে অ্যাওর্টা থেকে, আর অ্যাওর্টা মানে হচ্ছে মহাধমনী। অ্যাওর্টা মানে কি বললাম? মহাধমনী। আর মহাধমনী কার সাথে যুক্ত থাকে? মহাধমনী যুক্ত থাকে বাম নিলয়ের সাথে। তার মানে এই যে অ্যাওর্টিক কপাটিকা সেটা কোথায় প্রেজেন্ট থাকবে? বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে। বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে মানে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। বাকি এখানে যে অপশানগুলো রয়েছে দেখো সেখানে কোন কোন কপাটিকা প্রেজেন্ট থাকবে। অপশানে কি আছে? প্রথমে ডান অলিন্দ আর ডান নিলয় সংযোগস্থলে। ডান অলিন্দ আর ডান নিলয় সংযোগস্থলে থাকে ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ। ডান অলিন্দ আর ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে। ডান অলিন্দ আর ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে কোনো কপাটিকাই থাকবে না, কারণ ডান অলিন্দের সাথে ফুসফুসীয় ধমনীর কোনো যোগাযোগ থাকে না। ফুসফুসীয় ধমনী যুক্ত থাকে ডান নিলয়ের সাথে। ডান অলিন্দের সাথে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা এবং করোনারি সাইনাস যুক্ত থাকে। ঠিক আছে, ফুসফুসীয় ধমনী কার সাথে যুক্ত থাকবে? ডান নিলয়ের সাথে, নট ডান অলিন্দের সাথে। পরবর্তী অপশন কি রয়েছে? বাম নিলয় আর মহাধমনীর সংযোগস্থলে। এটা তো আমরা পড়লামই অ্যাওর্টিক কপাটিকা। নেক্সট রয়েছে ডান অলিন্দ ও করোনারি সাইনাসের সংযোগস্থলে। ডান অলিন্দ এবং করোনারি সাইনাসের সংযোগস্থলে থাকে থিবেসিয়ান কপাটিকা। এটা তোমাদের আমি আগের ভিডিওতে পড়িয়েছি, থিবেসিয়ান কপাটিকা।
পরবর্তী কোশ্চেন দেখব আমরা 12 নম্বর কোশ্চেন। কি রয়েছে? গ্লোমেরুলার পরিশ্রুতে কোন উপাদান থাকে না? অপশানস রয়েছে জল, ইউরিয়া, লোহিত রক্তকণিকা আর রয়েছে সোডিয়াম আয়ন। গ্লোমেরুলাস দ্বারা যে পরিশ্রুত হচ্ছে ব্লাডটা, গ্লোমেরুলাস কি? গ্লোমেরুলাস হচ্ছে একটা রক্তজালক, তাই তো? এখানে হচ্ছে রক্তজালক। তো এর মধ্যে দিয়ে যখন ব্লাডটা এলো, ব্লাডটা অন্তর্মুখী ধমনিকা দিয়ে আসবে এবং বহির্মুখী ধমনিকা দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু যে ফিল্ট্রেট বা পরিশ্রুত, সেই পরিশ্রুতটা প্রবেশ করবে কোথায়? সেই পরিশ্রুত প্রবেশ করবে এখানে বোমেন্স ক্যাপসুলের মধ্যে। কিন্তু এই পরিশ্রুতার মধ্যে দুটো জিনিস কখনোই প্রেজেন্ট থাকে না। যদি কিডনি নর্মালি ফাংশন করে, গ্লোমেরুলাস নেফ্রন যদি নর্মালি ফাংশন করে, তাহলে সেই পরিশ্রুত বা ফিল্ট্রেটের মধ্যে কখনোই লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি এবং আর কি প্রেজেন্ট থাকবে না? প্রোটিন। যদি কিডনি নর্মালি ফাংশন করে তাহলে গ্লোমেরাস পরিশ্রুতের মধ্যে প্রোটিন আর আরবিসি কখনোই প্রেজেন্ট থাকবে না। ঠিক আছে? তো সেই হিসাবে এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান সি, লোহিত রক্তকণিকা। পরবর্তী কোশ্চেন দেখব 13 নম্বর কোশ্চেন। কি রয়েছে? স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় হ্রাস বিভাজন হলো। স্পারমাটোজেনেসিস কি? স্পারমাটোজেনেসিস হচ্ছে শুক্রাণু বা স্পার্ম তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে স্পারমাটোজেনেসিস। অপশানস কি রয়েছে? এখানে বলেছে হ্রাস বিভাজন কোন স্টেপটা। প্রথমে রয়েছে স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া সৃষ্টি, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড সৃষ্টি, প্রাইমারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি, নাকি কোনোটিই নয়। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় হ্রাস বিভাজন কোনটা? সেটা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে যখন সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হয়, সেইটাই হচ্ছে হ্রাস বিভাজন প্রক্রিয়া। অর্থাৎ এখানে মিওসিস 1 হয়। কি হয়? এখানে মিওসিস 1 প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রাইমারি স্পারমাটোসাইট হয় 2n আর সেকেন্ডারি স্পারমাটোসাইট হয় n। এখানে কিন্তু মিওসিস 1 প্রক্রিয়া সম্পন্ন হয় বা হ্রাস বিভাজনটা সম্পন্ন হয়। এবং দেখো, যখন সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড সৃষ্টি হয়, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে যখন স্পারমাটিড সৃষ্টি হয় তখন সেখানে হয় মিওসিস 2। সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে যখন স্পারমাটিড সৃষ্টি হবে তখন সেটা হবে মিওসিস 2 প্রক্রিয়া। আর মিওসিস 2কে আমরা কি বলি? সদৃশ্য বিভাজন। সেকেন্ডারি স্পারমাটোসাইটও হ্যাপ্লয়েড হয়, তার সাথে স্পারমাটিড যেটা তৈরি হয় সেটাও কিন্তু হ্যাপ্লয়েডই হয়। আর স্পারমাটিড থেকে যে স্পারমাটোজোয়া সৃষ্টি, এটা শুধু একটা ম্যাচুরেশন প্রক্রিয়া, এখানে কোনো প্রকারের কোষ বিভাজন হয় না। স্পারমাটিড হচ্ছে অপরিণত শুক্রাণু আর স্পারমাটোজোয়া হচ্ছে পরিণত শুক্রাণু। ঠিক আছে? স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া তৈরি হচ্ছে একটা ম্যাচুরেশন প্রক্রিয়া। পরবর্তী কোয়েশ্চেন 14 নম্বর কোয়েশ্চেন। কোনটি অগ্রপিটুটারি নিঃসৃত হরমোন নয়? অপশানস রয়েছে গ্রোথ হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন আর রয়েছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এগুলোর মধ্যে থেকে অগ্রপিটুটারি নিঃসৃত হরমোন নয় কোনটা? সেটা হচ্ছে যে রিলিজিং হরমোনটা, মানে অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। যে কোনো রিলিজিং হরমোন হোক, সেটা অলওয়েজ খরিত হবে বা নিঃসৃত হবে হাইপোথ্যালামাস থেকে, পিটুইটারি থেকে কিন্তু নয়। আর পিটুইটারি থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলো হচ্ছে সবই হয় স্টিমুলেটিং হরমোন নাম লেখা থাকবে, না হলে ট্রপিক হরমোন লেখা থাকবে। ঠিক আছে? যত ট্রপিক হরমোন রয়েছে বা স্টিমুলেটিং হরমোন রয়েছে সেগুলো খরিত হবে অগ্র পিটুইটারি থেকে, প্লাস গ্রোথ হরমোন বা এসটিএইচ। গ্রোথ হরমোনের একটা নাম কি? এসটিএইচ মানে কি? সোমাটোট্রফিক হরমোন। তাহলে গ্রোথ হরমোনও কি একটা ট্রফিক হরমোন? প্রত্যেকটা ট্রফিক হরমোনই কিন্তু অগ্র পিটুইটারিতে খরিত হবে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে। 15 নম্বর কোয়েশ্চেন। বলা আছে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় যে হরমোন। অপশানস কি আছে? অক্সিন, জিব্বেরেলিন, ইথিলিন আর অ্যাবসাইসিক অ্যাসিড। বীজ আর মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করবে কোন হরমোন? সেটা হচ্ছে জিব্বেরেলিন হরমোন। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, জিব্বেরেলিন। বীজ আর মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে বীজের অঙ্কুরোদ্গম ঘটানো মেন কাজ যে হরমোনের, সেটা হচ্ছে জিব্বেরেলিন হরমোনের। ঠিক আছে? আর অ্যাবসাইসিক অ্যাসিড কী করে? এই অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। আরেকটা জিনিস যেটা আগের বারে তোমাদের পরীক্ষায় এসেছিলো, যেটা বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী কে? বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ীও কিন্তু এই জিব্বেরেলিন হরমোন। ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন। ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় হরমোন যেটা ফল পাকতে সাহায্য করে। ইথিলিন তৈরি হয় কোন অ্যামাইনো অ্যাসিড থেকে? মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে। মিথিওনিন হচ্ছে সালফার ঘটিত একটা অ্যামাইনো অ্যাসিড। সেখান থেকে ইয়াং চক্রের মাধ্যমে মিথিওনিন থেকে ইথিলিন সংশ্লেষের যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ইয়াং চক্র। কি চক্র? ইয়াং চক্র। এই ইয়াং চক্রের মাধ্যমে কিন্তু মিথিওনিন থেকে ইথিলিন সংশ্লেষিত হয়। পরবর্তী কোশ্চেন আমরা দেখব 16 নম্বর কোয়েশ্চেন। কি রয়েছে? কোনটি এক্সিটু সংরক্ষণ নয়? এক্সিটু সংরক্ষণ মানে কি? এক্সিটু সংরক্ষণ মানে হচ্ছে প্রাকৃতিক বাসস্থানের বাইরে সংরক্ষণ। অপশানস রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ, বোটানিক্যাল গার্ডেন, জিন ব্যাংক আর ক্রায়ো সংরক্ষণ। তো এগুলোর মধ্যে এক্সিটু সংরক্ষণ নয় কোনটা? বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে
ইন সিটু সংরক্ষণের একটা ভাগ। ইন সিটু সংরক্ষণের মধ্যে আর কি রয়েছে? জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য এবং অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, এগুলো সবই হচ্ছে ইন সিটু সংরক্ষণ। আর এখানে বোটানিক্যাল গার্ডেন, জিন ব্যাংক, ক্রায়ো সংরক্ষণ, এগুলো সবই হচ্ছে, বা বীজ ব্যাংক, সিড ব্যাংক যদি বলে, সব হচ্ছে এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। পরবর্তী কোশ্চেন দেখো 17 নম্বর কোশ্চেনের পর 17 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। 17 নম্বর কোশ্চেন কি রয়েছে? গ্লুকোজের সাথে যেটির সংকেত এক তা হলো। অপশানে আছে ফ্রুক্টোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ আর ল্যাকটোজ। গ্লুকোজের সাথে কার সংকেত এক? গ্লুকোজের সাথে ফ্রুক্টোজের সংকেত এক। গ্লুকোজেরও সংকেত হচ্ছে C6H12O6, ফ্রুক্টোজেরও সংকেত তাই। কিন্তু গ্লুকোজ আর ফ্রুক্টোজের মধ্যে ডিফারেন্স, গ্লুকোজের ক্ষেত্রে থাকে অ্যালডোজ। গ্লুকোজের ক্ষেত্রে কোন গ্রুপ, গ্লুকোজের মধ্যে কোন গ্রুপ উপস্থিত থাকে? অ্যালডিহাইড গ্রুপ। গ্লুকোজে উপস্থিত থাকে অ্যালডিহাইড গ্রুপ এবং ফ্রুক্টোজে উপস্থিত থাকে কিটোন গ্রুপ। ফ্রুক্টোজে কোন গ্রুপ উপস্থিত থাকে? ফ্রুক্টোজে কিটোন গ্রুপ উপস্থিত থাকে। অর্থাৎ গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ, 6 কার্বনযুক্ত অ্যালডোজ, এবং ফ্রুক্টোজ হচ্ছে 6 কার্বনযুক্ত কিটোজ। কিন্তু এদের সংকেত কিন্তু একই হয়, C6H12O6। আর রয়েছে দেখো ওখানে রাইবোজ। রাইবোজ তো গ্লুকোজের সাথে এক হবেই না, কারণ রাইবোজ দুটোই, আর রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুটোই হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা। এবং এখানে রয়েছে দেখো ল্যাকটোজ। এখানে কি রয়েছে? ল্যাকটোজ। ল্যাকটোজের সংখ্যা হচ্ছে C12H22O11, এটা হচ্ছে ল্যাকটোজের সংকেত। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18-এ কী রয়েছে? এখানে বলা আছে প্রতি অণু এটিপির মধ্যে প্রায় ড্যাশ শক্তি জমা থাকে। অপশানস রয়েছে 4.7 কিলো ক্যালোরি, 4.8 কিলো ক্যালোরি, 7.3 কিলো ক্যালোরি আর 10.3 কিলো ক্যালোরি। প্রতি অণু এটিপির মধ্যে সঞ্চয় থাকে 7.3 কিলো ক্যালোরি শক্তি। অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, 7.3 কিলো ক্যালোরি। নেক্সট কোশ্চেন দেখবো আমরা 19 নম্বর কোয়েশ্চেন। কি রয়েছে? চিংড়ির রক্তের শ্বাসরঞ্জকের নাম। অপশান কি আছে? হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, মায়োগ্লোবিন আর হিমোএরিথ্রিন। তো চিংড়ির রক্তে কি প্রেজেন্ট থাকে? হিমোসায়ানিন। যদি বলা হয় হিমোসায়ানিনের ক্ষেত্রে কোন খনিজ মৌল উপস্থিত থাকে বা কোন মৌল উপস্থিত থাকে, তাহলে কি হবে? হিমোসায়ানিনে থাকে কপার। যখনই তোমরা সায়ানিন দেখবে, সায়ানিন মানে বুঝে যাবে সেখানে কপার প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, চিংড়ি কি? চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা। চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত। এবং এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে রক্তপূর্ণ দেহগহ্বর, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে রক্তপূর্ণ দেহগহ্বর, সেটাকে রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলা হয়? হিমোসিল বলা হয়। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে হিমোসিল কাদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে? হিমোসিল কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। পরবর্তী কোশ্চেন দেখো 20 নম্বর প্রশ্ন। ট্রাকিয়া কোন পর্বের প্রাণীদের শ্বাসঅঙ্গ? অপশানে কি আছে? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা আর নিডারিয়া। ট্রাকিয়া কাদের ক্ষেত্রে দেখা যায়? ট্রাকিয়া মেনলি কার শ্বাসঅঙ্গ আমরা জানি? ট্রাকিয়া হচ্ছে আরশোলার শ্বাসঅঙ্গ। আর আরশোলা এখানে কোন পর্বভুক্ত? আরশোলা হচ্ছে আর্থ্রোপোডার আন্ডারে পড়ে। তাহলে এখানে আনসার কি হবে? অপশান বি, আর্থ্রোপোডা হবে কারেক্ট আনসার। অ্যানিলিডার ক্ষেত্রে শ্বাসঅঙ্গ কি? অ্যানিলিডার বিশেষ কোনো শ্বাসঅঙ্গ থাকে না। অ্যানিলিডার যে দেহত্বক, অ্যানিলিডার কিন্তু দেহত্বকের মাধ্যমে শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে। মোলাস্কার ক্ষেত্রে 3 রকমের শ্বাসঅঙ্গ দেখা যায়। একটা হচ্ছে টিনিডিয়াকে আমরা ফুলকাও বলে থাকি। টিনিডিয়াকে ফুলকাও বলা হয়। ঠিক আছে, তাছাড়া আর কি থাকে? সেকেন্ড হচ্ছে পালমোনারি স্যাক বা ফুসফুসীয় থলি। মোলাস্কার ক্ষেত্রে পালমোনারি স্যাক বা ফুসফুসীয় থলিও প্রেজেন্ট থাকে, টিনিডিয়াও প্রেজেন্ট থাকে। এবং আরেকটা হচ্ছে যে ম্যান্টল পর্দা। মোলাস্কার যে ম্যান্টল পর্দা, সেই ম্যান্টল পর্দার মাধ্যমেও কিন্তু শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে। মানে এই 3টে জায়গার মধ্যে দিয়ে কিন্তু মোলাস্কার ক্ষেত্রে শ্বাসবায়ুর আদান প্রদান ঘটছে। নিডারিয়ার ক্ষেত্রেও আলাদা কোনো শ্বাসঅঙ্গ প্রেজেন্ট থাকবে না, এর দেহতলের মাধ্যমেই হবে। পরবর্তী কোশ্চেন দেখো 21 নম্বর কোশ্চেন। কি রয়েছে? ভিটামিন B12 ও আয়রনের অভাবে যে রোগ হয়। অপশানে আছে অস্থিক্ষয়, রক্তাল্পতা, দন্তক্ষয়, রক্তক্ষরণ। ভিটামিন B12 এর অভাবে কি হবে? B12 অভাবে হবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। দুটোর অভাবে, ভিটামিন B12 এর অভাব প্লাস আয়রনের অভাব, যে কোনোটার অভাব হলে কিন্তু আমাদের কি হবে? অ্যানিমিয়া বা রক্তাল্পতা হবে। রক্তক্ষরণ হতে পারে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্তক্ষরণ হতে পারে। অস্থিক্ষয় হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডি এর অভাবে। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে? 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে বলা আছে আদার গ্রন্থিকন্দ, ফণী মনসার পর্ণকাণ্ড আর পেঁয়াজের কন্দ হলো। অপশানে রয়েছে পরিবর্তিত মূল, পরিবর্তিত কাণ্ড,
লুপ্তপ্রায় অঙ্গ নাকি নিষ্ক্রিয় অঙ্গ? আদার গ্রন্থিকন্দ, ফণিমনসার পর্ণকাণ্ড, পেঁয়াজের কন্দ বা গুড়িকন্দ, ওলের ক্ষেত্রে যে গুড়িকন্দ, এই সমস্তই হচ্ছে কি? সব হচ্ছে পরিবর্তিত কাণ্ডের উদাহরণ। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। এগুলো সব হচ্ছে পরিবর্তিত কাণ্ড। এবং যদি বলা হয় যে এগুলো সমসংস্থ অঙ্গ না সমবৃত্তীয় অঙ্গ, যেহেতু এগুলো কি প্রত্যেকটাই কাণ্ড, প্রত্যেকটাই কি কাণ্ড, তার মানে কি প্রত্যেকটার গঠন একই, অর্থাৎ এরা কি হবে? এরা হচ্ছে সমসংস্থ অঙ্গ। ঠিক আছে, এরা হচ্ছে সমসংস্থ অঙ্গ। পরবর্তী কোশ্চেন দেখো, 23 নম্বর কোশ্চেন কি রয়েছে? কাদের ক্ষেত্রে সিউডোসিলোম বা ছদ্মশিলোম দেখা যায়? অপশানসে আছে মোলাস্কা, একাইনোডার্মাটা, নেক্সট রয়েছে অ্যাস্কেলমিনথিস এবং কি রয়েছে প্লাটিহেলমিনথিস। তো সিউডোসিলোম বা ছদ্মশিলোম কাদের ক্ষেত্রে দেখা যাবে? অ্যাস্কেলমিনথিসের ক্ষেত্রে দেখা যাবে। ঠিক আছে, অ্যাস্কেলমিনথিসের ক্ষেত্রে। অ্যাস্কেলমিনথিস মানে হচ্ছে নিমাটোড, আর নিমাটোড মানে হচ্ছে কি গোলকৃমি। গোলকৃমি বা নিমাটোড বা অ্যাস্কেলমিনথিস এগুলোর ক্ষেত্রেই কিন্তু যে সিউডোসিলোম বা ছদ্মশিলোম সেটা দেখা যায়। তো অপশানে অ্যাস্কেলমিনথিস থাকতে পারে। অপশানে কি কি থাকতে পারে তোমাদের সিউডোসিলোমের ক্ষেত্রে? দেখো, হয় অ্যাস্কেলমিনথিস থাকবে, না হলে নিমাটোড থাকবে, না হলে গোলকৃমি থাকবে, বা অ্যাসকারিসও থাকতে পারে। অ্যাসকারিসই হচ্ছে কি গোলকৃমি, তো অ্যাসকারিসও কিন্তু অপশানে থাকতে পারে। তো অপশানে যাই থাকুক না কেন, অপশান কি হবে? সেটা হবে সিউডোসিলোম বা ছদ্মশিলোম। বাকি এখানে যে অপশানগুলো কি রয়েছে, মোলাস্কা, একাডার্মাটা, এই দুটোর ক্ষেত্রে কিন্তু ট্রুসিলোম বা প্রকৃত সিলোম উপস্থিত। ট্রুসিলোম বা প্রকৃত সিলোম। প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে কিন্তু সিলোম থাকে না। প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে সিলোম প্রেজেন্ট থাকে না। ঠিক আছে, ওকে। 23 নম্বর কোশ্চেন হলো। 24 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে? কোনটি মশাবাহিত রোগ নয়? কোনটি মশাবাহিত রোগ নয়? অপশানস কি আছে? ডেঙ্গু, এলিফ্যান্টিয়াসিস, চিকেনগুনিয়া আর প্লেগ। তো এগুলোর মধ্যে মশাবাহিত নয় কোনটা? মশাবাহিত নয় হচ্ছে প্লেগ। প্লেগ কিসের জন্য হয়? প্লেগ ইঁদুরবাহিত রোগ, ইঁদুরবাহিত। আর প্লেগ রোগের যে জীবাণু সেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। প্লেগ রোগের জীবাণু হচ্ছে একটা ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়ার নাম কি? সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। সেই ব্যাকটেরিয়াটার নাম হলো ইয়ারসিনিয়া পেস্টিস। আর কি রয়েছে এখানে? আর রয়েছে ডেঙ্গু। ডেঙ্গু আমরা জানি এডিস মশা। ডেঙ্গুর যে জীবাণু সেটা হচ্ছে ফ্ল্যাবিভাইরাস। এলিফ্যান্টিয়াসিস, এলিফ্যান্টিয়াসিস কার জন্য হয়? সেটা হচ্ছে কিউলেক্স মশা, যেটাকে আমরা ফাইলেরিয়া বা গোদও বলে থাকি। আর জীবাণু হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রফটি। নেক্সট হচ্ছে চিকেনগুনিয়া। চিকেনগুনিয়ার জন্য দায়ী কোন মশা? এডিস মশা। আর এই যে চিকেনগুনিয়া যেটা ছড়াই খেয়ে এডিস মশা, এই চিকেনগুনিয়ার জন্য দায়ী কিন্তু একটা ভাইরাস, যেটাকে চিকেনগুনিয়া ভাইরাসই বলা হয়। পরবর্তী কোশ্চেন দেখো, 25 নম্বর কোশ্চেন, যেটা হচ্ছে এই মক টেস্টে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর লাস্ট কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন কি রয়েছে 25 নম্বর? মেন্ডেলের এক সংখ্যক জন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ হলো। কটা জিনোটাইপ আর কটা ফিনোটাইপ পাওয়া গেছিলো? এক সংখ্যক জন পরীক্ষায় যেটা ঘটনা হয়েছিল মেন্ডেলের দ্বারা, সেখানে আমরা কি কি জিনোটাইপ পেয়েছিলাম? মোটর গাছের ক্ষেত্রে জিনোটাইপ পেয়েছিলাম বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা। বিশুদ্ধ লম্বার জন্য জিনোটাইপ পেয়েছিলাম ক্যাপিটাল টি। শঙ্কর লম্বার জন্য জিনোটাইপ পেয়েছিলাম আমরা ক্যাপিটাল টি স্মল টি। এবং পেয়েছিলাম বিশুদ্ধ বেটের জন্য, যেটা ছিল স্মল টি। অর্থাৎ জিনোটাইপ আমরা কত রকমের পাচ্ছি? জিনোটাইপ পাচ্ছি 3 রকমের। মানে জিনোটাইপ 3 কোথায় আছে? দেখো এইখানে রয়েছে। তো এইটাই হবে এখানে আনসার। আর ফিনোটাইপ কি পাচ্ছি? ফিনোটাইপ আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে লম্বা ফিনোটাইপ, একটা হচ্ছে বেটে ফিনোটাইপ। তো সেক্ষেত্রে 2 টাইপের ফিনোটাইপ পাচ্ছি, 2 রকম। সেক্ষেত্রে আমরা পাচ্ছি 2 রকমের ফিনোটাইপ এবং 3 রকমের জিনোটাইপ। তার মানে এখানে আনসার কি হচ্ছে? অপশান সি, 3টি জিনোটাইপ এবং 2 রকমের ফিনোটাইপ। ওকে, পরবর্তী কোশ্চেন আগে আমরা ফিজিক্যাল সায়েন্সটা করে নেব। 26 থেকে শুরু করে ওইদিকে 35 পর্যন্ত রয়েছে ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। ঠিক আছে, তারপরে আমরা লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2টা করব। তো এখানে দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রথম কোশ্চেনে কি রয়েছে? এখান থেকে স্টার্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ওকে, রয়েছে কোনটি আধানহীন ও ভরহীন কণা? অপশানস কি আছে? নিউট্রন, আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মি। তো এগুলোর মধ্যে আধানহীন এবং ভরহীন কোনটা? সেটা হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মির কোনো আধান নেই, প্লাস গামা রশ্মির কোনো ভরও কিন্তু নেই। ঠিক আছে, বাকি নিউট্রনেরও কিন্তু আধান নেই। নিউট্রনের আধান নেই, বাট নিউট্রনে কিন্তু ভর আছে। বোঝা গেল? পরবর্তী কোশ্চেন দেখবো আমরা 27 নম্বর কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নাম্বার 27, হিলিয়াম পরমাণুতে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা হলো। হিলিয়াম পরমাণু মানে কি হয়? 2He4। 2He4 হচ্ছে হিলিয়াম পরমাণু। এখানে নিচে যে সংখ্যাটা থাকে সেটা বোঝায় হচ্ছে
সেটা বোঝায় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে। তার মানে হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে এই যে প্রোটন আর ইলেকট্রন কি হবে, সমানই হবে। যে কোনো পরমাণু কি হয়, নিস্তড়িত হয়। পরমাণু মাত্রই নিস্তড়িত হয় যে কোনো পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা, যে কোনো পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং বাইরের কক্ষপথ মিলে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রন সংখ্যাগুলো সমান হয়। ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হওয়ার কারণে কি হয়, পরমাণু নিস্তড়িত হয়। তাহলে সেক্ষেত্রে সেম হিলিয়াম পরমাণুর ক্ষেত্রেও যে প্রোটন সংখ্যা সেটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। প্রোটনও থাকবে দুটো, ইলেকট্রনও থাকবে দুটো। আর কি রয়েছে দেখো, দুটো অপশান রয়েছে, এখানে দুটি, এখানে দুটি, এখানেও তাই রয়েছে। আর বাকি দেখো কী রয়েছে, নিউট্রন। নিউট্রন আমরা কি করব, ওপরের যে সংখ্যাটা হয়, ওপরের যে সংখ্যাটা রয়েছে এখানে 4, সেই ওপরের সংখ্যাটা ডিনোট করে ভর সংখ্যা। যদি আমরা প্রোটন সংখ্যা থেকে ভর সংখ্যাটা বাদ দিয়ে দিই সেটাই হয় কি, নিউট্রন সংখ্যা। তাহলে 4 - 2 করলে কি বেরোবে, 2। অর্থাৎ এখানে নিউট্রন সংখ্যাও 2 বেরোলো, প্রোটন সংখ্যাও 2 হবে, ইলেকট্রন সংখ্যাও 2 হবে, নিউট্রন সংখ্যাও 2 হবে। মানে অপশন কোনটা ঠিক হবে, অপশন সি হবে এখানে ঠিক। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু দুটো করে প্রেজেন্ট থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 28। বলের এসআই পদ্ধতিতে একক হলো। অপশানস রয়েছে জুল, ওয়াট, নিউটন নাকি ডাইন। এসআই পদ্ধতিতে বলের একক কি, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। অপশন সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। ডাইন, ডাইন কি, ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক। ডাইনও বলের একক কিন্তু সেটা সিজিএস পদ্ধতিতে। জুল, জুল কিসের একক, জুল হচ্ছে কার্যের একক বা শক্তির এককও জুল হয়, সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে। এবং ওয়াট, ওয়াট হচ্ছে এসআই পদ্ধতিতে ক্ষমতার একক। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। পরবর্তী কোশ্চেন দেখো, 29 নম্বর কোয়েশ্চেন। কি বলা আছে, ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40, অক্সিজেনের পারমাণবিক ভর 16 এবং কার্বনের পারমাণবিক ভর 12 হলে CaCO3 মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। CaCO3 এর নাম কি, CaCO3 এর নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। কোয়েশ্চেন চেয়েছে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত হবে। এখানে প্রত্যেকটা যে পরমাণু, ক্যালসিয়াম কার্বনেট কি কি পরমাণু নিয়ে গঠিত, ক্যালসিয়াম কার্বনেটে কী কী পরমাণু রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, কার্বন রয়েছে এবং অক্সিজেন রয়েছে। অক্সিজেন কটা রয়েছে, 3টে অক্সিজেন রয়েছে। ক্যালসিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে 40, তাহলে 40 বসিয়ে দাও, প্লাস কার্বন একটাই রয়েছে, কার্বনের পারমাণবিক ভর কত, 12, তাহলে 12 বসিয়ে দিলাম। এবং অক্সিজেন কত, 16, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, কিন্তু এখানে কটা অক্সিজেন রয়েছে, 3টে অক্সিজেন, তাই আমরা ইন্টু দিয়ে লিখবো 3। অর্থাৎ এখানে আমরা কী পেলাম, 40 প্লাস 12 প্লাস হচ্ছে 3 16 48। 40 আর 48 করলে আমরা পাবো 88, তার সাথে 12 যোগ করলে পাবো 100। তো আমরা ক্যালসিয়াম কার্বনেটের যে আণবিক ভর সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 100। অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। এভাবে কিন্তু আণবিক ভর বের করাও আগে তোমাদের পরীক্ষায় এসছে 2022 সালে, 2021 সালেও এসেছিল। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, 30 নম্বর কোয়েশ্চেন। কি রয়েছে, কোনো 5 কেজি ভরের বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে 50 মিটার উচ্চতায় নিয়ে গেলে কৃতকার্যের মান হবে। অপশানস রয়েছে 98 জুল, 980 জুল, 49 জুল আর 490 জুল। 5 কেজি ভর একটা বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে 50 মিটার উচ্চতায় নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে, বস্তুর স্থিতিশক্তির পরিবর্তন হচ্ছে। বস্তুর কি হচ্ছে, স্থিতিশক্তির পরিবর্তন। স্থিতিশক্তির যে পরিবর্তন সেটাই হচ্ছে এখানে কৃতকার্যের মান। স্থিতিশক্তির পরিবর্তনটাই হবে কৃতকার্যের মান। কি করে বের করব, স্থিতিশক্তির পরিবর্তন কি হবে, mg ইন্টু H2 মাইনাস H1, mg ইন্টু H2 মাইনাস H1। এম এর মান কত, এম এর মান হচ্ছে সেই 5 কেজি থাকবে, ভরের তো পরিবর্তন হবে না। বস্তুর ভরের মান দেওয়া রয়েছে 5 কেজি, যত উচ্চতাতেই আমি নিয়ে যাই কেন বস্তুর ভরের কিন্তু কোনো পরিবর্তন হবে না। নেক্সট হচ্ছে জি এর মান, যেটা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। H2 মাইনাস H1, দ্বিতীয় উচ্চতা 50 মিটার আর প্রাথমিক উচ্চতা ছিল 30 মিটার, তাহলে মাইনাস করলে কত পাবো আমরা, 20 মিটার। 20, এখানে পয়েন্টটা তুললে নিচে 10 পাবো, 0 0 কেটে যাবে। 5 দুগুণে 10, 10-এর সাথে 98 গুণ করলে কত হবে, 980। তার মানে এখানে যে কৃতকার্যের মান সেটা হবে 980 জুল। যদি কারোর মনে হয় এভাবে H2 মাইনাস H1 করে কঠিন লাগছে, তোমরা এক কাজ করতে পারো, তোমরা প্রথমে একটা mgh বের করে নেবে, প্রথমে mgh1 বা প্রথমে একটা mgh। যখনই বলবে কোনো বস্তু এত উচ্চতায় রাখা আছে, তাহলে সেক্ষেত্রে সবসময় মনে রাখবে তোমাকে এখানে স্থিতিশক্তির মান বের করতেই হবে। তো প্রথমে স্থিতিশক্তি বের করে নেবে, এইটার জন্য একটা বেরোবে 5 কেজি 9.8 এবং এইচ এর মান হচ্ছে এখানে 30, এইটার জন্য একটা পাবে তুমি। আর একটা কী পাবে, একটা 50 মিটার উচ্চতার জন্য পাবে, যেখানেও আবার mgh বসাতে হবে। এম এর মান তো 5 কেজি হবে, জি এর মান হবে 9.8 এবং এইচ এর মান এখানে হবে 50 মিটার। এই দুটোর মান করে তোমরা যদি বের করো এই দুটোর মান, তারপর যদি মাইনাস করে দাও সেটাও কিন্তু হবে। তো এখানে আনসার কিন্তু সেই 980 জুলই আসবে। নেক্সট কোশ্চেন দেখো, 31 নম্বর কোয়েশ্চেন।
কোয়েশ্চেন নাম্বার 31 কি বলা আছে, কোন উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়? অপশানস রয়েছে 273 ডিগ্রি সেলসিয়াস, 0 কেলভিন, -273 ডিগ্রি কেলভিন এবং রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের আয়তন শূন্য হবে দুটো উষ্ণতায়, হয় -273 ডিগ্রি সেলসিয়াস থাকবে, না হলে 0 কেলভিন। এই দুটোর মধ্যে যেটাই থাকবে না কেন দুটো একই, দুটো কিন্তু একই, ঠিক আছে। -273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে টেম্পারেচার, 0 কেলভিনও হচ্ছে সেম টেম্পারেচার। তো এখানে আনসার কি হবে? আনসার হচ্ছে 0 কেলভিন। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো 32 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, একটি পাত্রে রাখা জলকে উত্তপ্ত করা হলেও পাত্রের জলতলের কোনো পরিবর্তন হয় না যদি পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান x ও তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান y হয়। তাহলে বলা আছে একটা পাত্রে মনে করো জল রাখা আছে, সেই জলটাকে আমি উত্তপ্ত করছি, কিন্তু জলের যে লেভেল সেই জলের লেভেলের কোনো পার্থক্য হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে কি বলা আছে দেখো, পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে এক্স আর তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে ওয়াই। তরলের ক্ষেত্রে কি হবে? তরলের ক্ষেত্রে আমরা পাবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো সেক্ষেত্রে যদি এই যে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে এক্স, যদি পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং তরলের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে আপাত প্রসারণ আমরা পাবো না, ঠিক আছে। দৈর্ঘ্য যদি পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হয়ে যায়, সেক্ষেত্রে কোনো রকমের আপাত প্রসারণ হবে না। তো সেটা কখন হবে? যদি ওয়াই এর মান ওয়াই তো এমনিতেই আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর এক্স যেহেতু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হবে 3x, মানে ওয়াই সমান 3x যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপাত প্রসারণ হবে না। অর্থাৎ অপশন কোনটা হবে? অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 33 রয়েছে, কোনো বস্তুকে উত্তল লেন্সের বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে রাখলে উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি হবে। বস্তুকে এখানে বস্তুর যে অবস্থান সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে। তো উৎপন্ন যে প্রতিবিম্ব হবে সেটা হবে প্রথমে হবে সৎ প্রতিবিম্ব তৈরি হবে, অবশীর্ষ হবে এবং বিবর্ধিত হবে। কেমন প্রতিবিম্ব তৈরি হবে? যদি বস্তুকে উত্তল লেন্সের এফ আর 2f এর মাঝে রাখা হয়, এফ আর 2f বা বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে, তাহলে সেক্ষেত্রে উৎপন্ন প্রতিবিম্বের প্রকৃতি হয় সৎ, অবশীর্ষ এবং বিবর্ধিত। তাহলে কোয়েশ্চেন নাম্বার 33 এর আনসার কি হলো? যখন কোনো বস্তুকে উত্তল লেন্সের বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখা হচ্ছে, সেক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা হচ্ছে সৎ, অবশিষ্ট এবং বিবর্ধিত, মানে বস্তুর থেকে আকারে কি হচ্ছে? বড় হচ্ছে। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 34। কোয়েশ্চেন নাম্বার 34-এ কি বলা আছে, কোনটি সমযোজী যৌগ নয়? অপশানস রয়েছে সোডিয়াম ক্লোরাইড মানে NaCl, নেক্সট রয়েছে ন্যাপথালিন, বেনজিন আর অ্যাসিটিক অ্যাসিড। বেনজিনের সংকেত হচ্ছে C6H6। তারপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে CH3COOH, ঠিক আছে। তো এখানে সমযোজী যৌগ নয় কোনটা? সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি বললাম? NaCl। এই NaCl কোন কোন আয়ন দিয়ে গঠিত? Na+ মানে সোডিয়াম আয়ন এবং Cl- মানে ক্লোরাইড আয়ন। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা 35 নম্বর কোয়েশ্চেন। 35 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে, জুল পার সেকেন্ড বলতে বোঝায়। অপশান দেখো কি রয়েছে, ওয়াট, নিউটন, কুলম্ব আর ডাইন। জুল পার সেকেন্ড, জুল কিসের একক? জুল হচ্ছে কৃতকার্যের একক, তাহলে আমরা কৃতকার্য বসালাম। পার সেকেন্ড মানে কি? পার মানে বাই, সেকেন্ড মানে সময়ের একক, তাই টি বসালাম। অর্থাৎ কি বেরোলো? কৃতকার্য বাই সময়। কৃতকার্য বাই সময় মানে আমরা কি জানি? ক্ষমতা বা পি বা পাওয়ার। তো এখানে জুল পার সেকেন্ড বলতে কি বুঝবো? জুল পার সেকেন্ড হচ্ছে ওয়াট। জুল পার সেকেন্ড মানে কি বুঝবো? ওয়াট। অপশন কোনটা ঠিক হবে? অপশন এ হবে এখানে কারেক্ট ওয়াট হবে আনসার। আর কি কি অপশন রয়েছে? নিউটন হচ্ছে বলের এসআই একক, কুলম্ব হচ্ছে তড়িৎ আধানের এসআই একক এবং ডাইন হলো বলের সিজিএস একক। পরবর্তী কোশ্চেন দেখো 36 নম্বর কোয়েশ্চেন। এখান থেকে শুরু হচ্ছে লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এর কোশ্চেন। 5টা রয়েছে ক্যাটাগরি 2 লাইফ সায়েন্স, 36 থেকে 40 পর্যন্ত। তো লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এর ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে, অ্যামাইটোসিস সম্পর্কে সঠিক বক্তব্যগুলি হলো। অপশানস কি আছে দেখো। প্রথম অপশানে রয়েছে কোষটি সরাসরি বিভাজিত হয়। অপশান বি রয়েছে বেমতন্তু গঠন হয় কিন্তু ক্রোমোজোম গঠন হয় না। তারপর রয়েছে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না। আর রয়েছে কি বেমতন্তু গঠন হয় না কিন্তু ক্রোমোজোম গঠন হয়। তো অ্যামাইটোসিস সম্পর্কে আমরা কি জানি? অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কোষটা সরাসরি বিভাজিত হয়।
এক্ষেত্রে ক্রোমোজোমও গঠিত হয় না, বেমতন্তুও গঠিত হয় না, কোনোটাই গঠিত হয় না এবং নিউক্লিয় পর্দারও অবলুপ্তি ঘটে না। নিউক্লিয় পর্দার অবলুপ্তি এখানে ঘটবে না, মানে অপশন এ হবে এখানে কারেক্ট আনসার এবং অপশন সি হবে কারেক্ট আনসার। এ অ্যান্ড সি আর কারেক্ট। বাকি এখানে রয়েছে বেমতন্তু গঠন হয় কিন্তু ক্রোমোজোম গঠন হয় না, তা নয়, বেমতন্তুও গঠিত হবে না, ক্রোমোজোমও গঠিত হবে না। কোষটা ডাইরেক্টলি বিভাজিত হয়ে বা সরাসরি বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করবে। পরবর্তী কোশ্চেন দেখো, 36 হলো 37 নম্বর কোশ্চেন। কি রয়েছে কোশ্চেনে বলা আছে সমসমস্ত অঙ্গ সম্পর্কে সঠিক বক্তব্যগুলি হলো। অপশনস কি আছে? অপসারী অভিব্যক্তির কারণে সৃষ্টি হয়। নেক্সট রয়েছে অভিসারী অভিব্যক্তির কারণে সৃষ্টি হয়। অপশন সি আছে পাখির ডানা, পতঙ্গের ডানা ও মানুষের হাত সমসমস্ত অঙ্গ। আর অপশন ডি রয়েছে এদের গঠন এক কিন্তু কাজ আলাদা। তো সমসমস্ত অঙ্গ মানেই আমরা জানি সমস্ত অঙ্গের ক্ষেত্রে এদের গঠন একই হবে কিন্তু কাজ আলাদা হবে, অর্থাৎ সেক্ষেত্রে প্রথম যে একদম ঠিক হচ্ছে অপশন ডি। অপশন ডিটা একদম কারেক্ট, এদের গঠন এক কিন্তু কাজ ভিন্ন বা আলাদা। আর কি সমস্ত অঙ্গ কোন প্রকার অভিব্যক্তির ফলে সৃষ্টি হয়? সেটা হচ্ছে অপসারী অভিব্যক্তির ফলে। অপসারী অভিব্যক্তির ফলে সমস্ত অঙ্গের সৃষ্টি হয়। এবং এখানে রয়েছে দেখো অভিসারী অভিব্যক্তি। অভিসারী অভিব্যক্তির কারণে সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টি হয়। আর এখানে রয়েছে অপশন সিতে পাখির ডানা, পতঙ্গের ডানা আর মানুষের হাত। এগুলো কি সমস্ত অঙ্গ? সমস্ত অঙ্গ নয়। এখানে পাখির ডানার সাথে পতঙ্গের ডানা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। কেন? কারণ এদের গঠনটা আলাদা হয় কিন্তু দুটো কাজ একই, উঠতে সাহায্য করে। সমস্ত অঙ্গের যদি আমি উদাহরণ বলি তাহলে মানুষের হাত, তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, এগুলো সব হচ্ছে সমস্ত অঙ্গের উদাহরণ। পরবর্তী কোশ্চেন দেখো 38 নম্বর কোশ্চেন। কি রয়েছে? কোন ব্যাকটেরিয়াগুলি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে? অপশনস কি আছে? অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, সিউডোমোনাস আর রয়েছে নাইট্রোসোমোনাস। তো এগুলোর মধ্যে কোন ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেন সংবন্ধন করতে পারে? আনসার কি হবে? অ্যাজোটোব্যাক্টর করতে পারে, ক্লস্ট্রিডিয়াম করতে পারে এবং নাইট্রোসোমোনাসও কিন্তু নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। তাহলে কোন অপশন ঠিক হলো? অপশন রাইট হলো অপশন এ, অপশন বি এবং অপশন ডি। এ, বি আর ডি হচ্ছে এখানে কারেক্ট। সিউডোমোনাস নাইট্রোজেন সংবন্ধন করতে পারে না। সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফিকেশন ঘটায়। নাইট্রোজেন সংবন্ধনকারী যতগুলো ব্যাকটেরিয়া রয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। যে ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করতে পারে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, তোমরা চাইলে লিখে নিতে পারো, কারণ এই নাইট্রোজেন সংবন্ধন নিয়ে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসার চান্স রয়েছে। আগেও এখান থেকে অনেকগুলো ব্যাকটেরিয়ার নাম এসছে, সেজন্য তোমরা লিখে নাও কী কী ব্যাকটেরিয়া রয়েছে। ব্যাকটেরিয়া প্লাস সায়ানোব্যাকটেরিয়া বোথ নেম আমি বলে দিচ্ছি। প্রথমে সায়ানোব্যাকটেরিয়ার নাম বলছি। সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে হবে নস্টক, অ্যানাবিনা এবং ক্যালোথ্রিক্স। নস্টক, অ্যানাবিনা এবং ক্যালোথ্রিক্স এগুলো হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে পড়বে। আর যদি বলি ব্যাকটেরিয়ার মধ্যে কী পড়বে দেখো, অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোস্পাইরিলাম, তারপরে রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, ক্রোমাটিয়াম, ক্লোরোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, ক্লেবসিয়েলা, নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর। ঠিক আছে, ব্যাকটেরিয়ার মধ্যে কী বললাম আমি আরও একবার বলে দিচ্ছি। অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোস্পাইরিলাম, রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, ক্রোমাটিয়াম, ক্লোরোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, ক্লেবসিয়েলা, নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর। এতগুলো ব্যাকটেরিয়া এরা কিন্তু নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। নেক্সট কোশ্চেন দেখো 39 নম্বর কোশ্চেন। কি রয়েছে? নিচের কোনগুলি ভিটামিন? অপশানস রয়েছে পেন্টাথেনিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড আর অ্যাসকর্বিক অ্যাসিড। এর মধ্যে ভিটামিন কোনগুলো? ভিটামিন হচ্ছে পেন্টাথেনিক অ্যাসিড এবং অ্যাসকর্বিক অ্যাসিড, এই দুটো হচ্ছে ভিটামিন। বাকি এখানে যে দুটো অপশন রয়েছে, অপশন বি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিড দুটোই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো 40 নম্বর কোশ্চেন। রাইবোজোম গঠিত হয়। অপশানস রয়েছে প্রোটিন দিয়ে, রাইবোজোমাল আরএনএ দিয়ে, ধাতব আয়ন উপস্থিত থাকে এবং রয়েছে দ্বি একক পর্দা বেষ্টিত। তো রাইবোজোম কি? রাইবোজোমের মধ্যে প্রথমত থাকবে প্রোটিন। রাইবোজোমে থাকবে কি? প্রোটিন থাকবে। রাইবোজোমাল আরএনএ মানে আরএনএ প্রেজেন্ট থাকবে। আর কি থাকবে? ধাতব আয়ন থাকবে। ধাতব আয়ন রূপে কি প্রেজেন্ট থাকে আরএনএতে? ধাতব আয়ন রূপে কি প্রেজেন্ট থাকে রাইবোজোমে ধাতব আয়ন রূপে প্রেজেন্ট থাকবে ম্যাগনেসিয়াম আয়ন এবং ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, ম্যাগনেসিয়াম আয়নের গাঢ়ত্বের জন্য রাইবোজোমের যে উপ একক মানে যে দুটো অধ একক রয়েছে, বড় সাব ইউনিট আর ছোট সাব ইউনিট, সেই দুটো যুগ্মভাবে থাকতে পারে। আর যখন ম্যাগনেসিয়াম আয়নের মাত্রা কমে যায় তখন আবার রাইবোজোমের যে উপ একক সেটা পরস্পর থেকে আলাদা হয়ে যায়।
নেক্সট কোশ্চেন দেখো, এবার রয়েছে ইংলিশের কোশ্চেন। 41 থেকে 50 পর্যন্ত থাকবে ইংলিশের কোশ্চেন। ইংলিশের ফার্স্ট কোশ্চেনে কি আছে, সিনোনিম অফ এক্সেসিভ ইজ। এক্সেসিভের সিনোনিম কি? এক্সেসিভ মানে কি? এক্সেসিভ মানে হচ্ছে অতিরিক্ত। অপশনস কি কি আছে, হিউজ, ইনএডিকুয়েট, ফিউ আর স্ক্যান্টি। তো এখানে এক্সেসিভের সিনোনিম হবে কি? এক্সেসিভ মানে প্রচুর পরিমাণে, আর হিউজ মানে হচ্ছে প্রচুর। তাহলে এখানে এক্সেসিভের সিনোনিম হচ্ছে হিউজ, অপশন এ হবে কারেক্ট। বাকি এখানে রয়েছে ইনএডিকুয়েট। ইনএডিকুয়েট মানে অপর্যাপ্ত, ফিউ মানেও অল্প, এবং স্ক্যান্টি মানে হচ্ছে অল্প পরিমাণে। পরবর্তী কোশ্চেন দেখো, 42 নম্বর কোশ্চেন, সিনোনিম অফ কন্ডেম। কন্ডেম মানে কি? কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা, অপমান করা, সেটা হচ্ছে কন্ডেম। অপশনস রয়েছে প্রেজ মানে প্রশংসা করা, মক মানে কাউকে নিয়ে ইয়ার্কি করা, অ্যাডমায়ার মানে কারোর প্রশংসা করা, আর সেন্সার, সেন্সার মানেও হচ্ছে নিন্দা করা। তো এখানে কন্ডেমের যে কারেক্ট সিনোনিম সেটা হচ্ছে সেন্সার। কি হবে? সেন্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন দেখো, 43 নম্বর কোয়েশ্চেন, অ্যান্টোনিম অফ সিমিলার। সিমিলার মানে কি? সিমিলার মানে হচ্ছে একই বা সমার্থক, যাদের মিনিং একই হবে বা একই রকম দেখতে, সেটা হচ্ছে সিমিলার। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ বলতে হবে। অপশনস কি কি আছে, রিজেম্বলিং মানে একই রকম দেখতে, আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল মানে হচ্ছে কি একই রকম, অ্যালাইক, অ্যালাইক মানেও সেম, আর রয়েছে কি ডিফারেন্ট, ডিফারেন্ট মানে আলাদা। তাহলে সিমিলারের যে অ্যান্টোনিম, সিমিলারের অ্যান্টোনিম কি হবে? ডিফারেন্ট। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, 44 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্টের বিপরীত শব্দ কি হবে? অ্যাডজাসেন্ট মানে কি? অ্যাডজাসেন্ট মানে হচ্ছে পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত, পাশাপাশি বা সংলগ্ন। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে সংলগ্ন। অপশনস কি কি রয়েছে, নেইবার মানে পার্শ্ববর্তী, অ্যাটাচড মানে সংলগ্ন, ডিস্ট্যান্স মানে দূরবর্তী, আর জাক্সটাপোজড, জাক্সটাপোজ মানে হচ্ছে পাশাপাশি সংলগ্ন। তো এখানে অ্যান্টোনিম কি হবে? অ্যাডজাসেন্টের অ্যান্টোনিম হয়ে যাবে ডিস্ট্যান্ট, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী। নেক্সট কোশ্চেন দেখো, 45 নম্বর কোয়েশ্চেন, ফোবিয়া ফ্রম হাইট ইজ কল্ড। হাইট মানে কি? উচ্চতা। যারা উচ্চতাকে ভয় পায় তাকে কি বলে? অপশনস রয়েছে নেক্রোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া আর জুফোবিয়া। ফোবিয়া ফ্রম হাইট ইজ কল্ড অ্যাক্রোফোবিয়া। অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। আর রয়েছে কি নেক্রোফোবিয়া। নেক্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ডেড বডিজ। ক্লস্ট্রোফোবিয়া মানে ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, কোনো বদ্ধ জায়গাকে ভয় পাওয়া। তারপর হচ্ছে জুফোবিয়া, কোনো অ্যানিমালকে ভয় পাওয়া, সেটা হচ্ছে জুফোবিয়া। ওকে, 46 দেখো কি রয়েছে। 46-এ বলা হচ্ছে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে এখানে। কোয়েশ্চেন কি রয়েছে, রমা সেড টু মি হোয়াই ডিড ইউ নট রিসিভড মাই কল ইয়াস্টারডে। রমা আমাকে বললো কি, কেন তুমি আগের দিন আমার কলটা রিসিভ করোনি। ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো প্রথম কথা এখানে কি থাকবে, যখনই ন্যারেশন চেঞ্জ করব সেড টুটা কি হয়ে যাবে, এখানে সেড টুটা আস্কড হয়ে যাবে। তো ফার্স্টলি দেখে নাও কোন কোন অপশানে আস্কড রয়েছে। প্রথম অপশানে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রত্যেকটা অপশানেই কিন্তু আস্কড রয়েছে। সেকেন্ড জিনিস দেখবে তুমি, আস্কডের পরে যেখানে দ্যাট থাকবে সেই অপশানটাই ক্যান্সেল করবে। দ্যাট কোথায় রয়েছে দেখো, দ্যাট এইখানে রয়েছে, তাহলে এই অপশানটাও ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে আস্কড মি হবে। আস্কডের পর আর টু হবে না, সেড টু এর জায়গায় আস্কড বসেছে, তাহলে আস্কডের পরেই মি হয়ে যাবে। রমা আস্কড মি, এখানে দেখো রয়েছে রমা আস্কড টু মি, তাহলে সেই হিসাবে এই অপশানটাও ক্যান্সেল হলো। পরে থাকলো কি অপশন বি আর অপশন ডি। কি রয়েছে অপশন বিতে? অপশন বিতে আছে রমা আস্কড মি হলো। এবার দেখো কোটেশনের ভেতরে এখানে পাস্ট টেন্স রয়েছে ডিড। তো কোটেশনের ভেতরে যখন পাস্ট টেন্স থাকে এবং যখন আমরা সেটাকে ইনডাইরেক্ট করি, সেই ডিডটা টেন্স হোক, ডিডটা কী হয়ে যাবে এখানে, হ্যাড হয়ে যাবে। ডিডটা কী হবে, হ্যাড। রমা কাকে বলছে, আমাকে বলছে, তাহলে কি বলবো, হোয়াই আই হ্যাড নট রিসিভড হার কল দ্য প্রিভিয়াস ডে। এইটাই হচ্ছে কারেক্ট আনসার। অপশন ডিতে দেখো এখানে ইয়াস্টারডেটা ইয়াস্টারডেই রয়ে গেছে, তাহলে সেই হিসেবে অপশন ডি কিন্তু এখানে কারেক্ট হবে না। কারেক্ট অপশন কোনটা হলো, অপশন বি হলো কারেক্ট আনসার। রমা আস্কড মি হোয়াই আই হ্যাড নট রিসিভড হার কল দ্য প্রিভিয়াস ডে। পরবর্তী কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 47। কি রয়েছে দেখো, চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে ভয়েস চেঞ্জ করতে হবে। কোশ্চেন কি রয়েছে, দ্য কুক হ্যাজ মিক্সড অয়েল টু দ্য 3 bowls অফ চিকেন। কুক মানে রাঁধুনি, সে কী করলো, অয়েল মিক্স করলো কিসের সাথে, 3 bowls অফ চিকেনের সাথে। তাহলে এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে দ্য কুক, এই সাবজেক্টটা পরে যখন আমরা চেঞ্জ করবো সেটা অবজেক্ট হয়ে যাবে, এবং এই সেন্টেন্সের যে অবজেক্ট সেটা কি মিক্স করেছে, অয়েল মিক্স করেছে, তাহলে অয়েলটা এখানে সাবজেক্ট হয়ে বেরিয়ে আসবে। প্যাসিভ ভয়েসে কি হবে, প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা হবে অয়েল।
তো অয়েল দিয়ে কোথায় শুরু হয়েছে দেখো, অপশান বিতে শুরু হয়েছে এবং অপশান ডিতে শুরু হয়েছে। আর এই সেন্টেন্সটা, কোয়েশ্চেনের যে সেন্টেন্সটা রয়েছে, দ্য কুক হ্যাজ মিক্সড মানে এটা কোন টেন্স রয়েছে, এটা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সেন্টেন্সটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো এখানে যখন আমি চেঞ্জ করব টেন্স কিন্তু একই থাকবে, কিন্তু অপশান ডিতে দেখো এই যে হ্যাজের জায়গায় এখানে হ্যাড বিন হয়ে গেছে, মানে পাস্ট পারফেক্ট হয়ে গেছে, টেন্সের কিন্তু কোনো প্রকার চেঞ্জ হবে না। তাহলে সেই হিসেবে বুঝতে পারছো, তোমরা যদি ঠিকঠাকভাবে ভয়েস চেঞ্জ নাও পারো, অ্যাটলিস্ট তোমরা যদি নিয়মগুলোও জানো, তোমরা কিন্তু করে ফেলতে পারবে। তো এখানে কারেক্ট আনসার কোনটা হলো, কারেক্ট আনসার হলো অয়েল হ্যাজ বিন মিক্সড টু দ্য 3 bowls অফ চিকেন বাই দ্য কুক, অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 48 কি রয়েছে, প্রথমে একটা ব্ল্যাঙ্ক রয়েছে, বিইং ইল সি অ্যাটেন্ডেড দ্য ক্লাস ইয়াস্টারডে। বিইং ইল, অসুস্থ হয়েও সে আগের দিন ক্লাসটা অ্যাটেন্ড করলো। এবার অপশানস দেখো, ডেসপাইট অফ, অলদো, আনলেস আর ইনস্পাইট অফ। ডেসপাইট অফ বলে কিছু হয় না, শুধু ডেসপাইট হয়, এখানে যদি অফটা না থাকতো তাহলে ডেসপাইট হতো। অলদো মানে যদিও, আনলেস মানে যদি না, এবং ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। এখানে বসবে কি, অপশন ডি, ইনস্পাইট অফ বিইং ইল শি অ্যাটেন্ডেড দ্য ক্লাস ইয়াস্টারডে, অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, যদি এখানে ডেসপাইটের সঙ্গে অফটা না থাকতো, আমরা ডেসপাইটও কিন্তু এখানে শুধু বসাতে পারতাম, ডেসপাইট বিইং ইল সি অ্যাটেন্ডেড দ্য ক্লাস ইয়াস্টারডে। কার ইচ্ছা হচ্ছে অলদো দিয়ে বলবে, যদি তোমার ইচ্ছা হয় তুমি সেন্টেন্সটাকে অলদো দিয়ে করবে, অলদো দিয়ে করলে সেন্টেন্সটা কেমন হতো, অলদো সি ওয়াজ ইল, তারপরে কমা দিয়ে সি অ্যাটেন্ডেড দ্য ক্লাস ইয়াস্টারডে, এরকম হতো। পরবর্তী কোশ্চেন দেখো, 49 কি রয়েছে, ওয়ান হু ইজিলি বিলিভস আদার্স ইজ কল্ড, একজন যে অন্যদেরকে খুব সহজেই বিশ্বাস করে ফেলে তাকে কি বলা হয়। অপশানস রয়েছে করিজিবল, ইনভিনসিবল, ক্রেডুলাস আর নটোরিয়াস। করিজিবল মানে কি, করিজিবল মানে যাকে সঠিক করা যায়, ইনকরিজিবল মানে যাকে কখনো, যে ভুল তো ভুল, তাকে আর ঠিক করা যাবে না, সেটা হচ্ছে ইনকরিজিবল, আর করিজিবল মানে ঠিক করা যাবে এরকম। ওকে, নেক্সট হচ্ছে ইনভিনসিবল মানে অজেয়, যেটাকে জয় করা যাবে না, অজেয়। নেক্সট হচ্ছে ক্রেডুলাস মানে হচ্ছে সহজেই যে সমস্ত জিনিস বিশ্বাস করে নেয়, সেটা হচ্ছে ক্রেডুলাস, অর্থাৎ এখানে যে কারেক্ট আনসার সেটা হবে ক্রেডুলাস। ঠিক আছে, আর রয়েছে কি এখানে অপশানে নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, তো এখানে আনসার কি হলো ক্রেডুলাস, অপশন সি হলো কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 50, এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে লাস্ট কোশ্চেন। কি রয়েছে, চুজ দ্য কারেক্ট স্পেলিংটা এখানে বলতে হবে। কি রয়েছে স্পেলিংয়ে, প্রথমে রয়েছে অ্যাডোরেবল স্পেলিংটা তো পুরোপুরি ভুল, অ্যাডোরেবল স্পেলিং কি, ADORABLE, এটা হচ্ছে অ্যাডোরেবল স্পেলিং। নেক্সট হচ্ছে অ্যাফেকশন, এটাও ভুল, AFFECTION হচ্ছে অ্যাফেকশন। তারপর আছে অ্যাসাইলাম, এইটাও ভুল, ASYLUM, অ্যাসাইলাম হচ্ছে ASYLUM। তারপর হচ্ছে অ্যাস্থেটিকটা শুধুমাত্র এখানে ঠিক রয়েছে। তো কারেক্ট স্পেলিং হিসেবে কোনটা হবে, অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 51, ম্যাথের কোশ্চেন স্টার্ট হচ্ছে। কি রয়েছে প্রথম কোশ্চেন, 16 ও 25-এর মধ্য সমান, অপশনস কি আছে, 400, 100, 20 আর 40। 16 আর 25-এর মধ্য সমানুপাতি, ABC, যদি এরকম তিনটে সংখ্যা দেওয়া থাকে, তাহলে মধ্য সমানুপাতি যদি B হয়, এখানে B, তাহলে সূত্র হচ্ছে B স্কোয়ার সমান হবে AC, অর্থাৎ 16 আর 25-এর যে মধ্য সমানুপাতি, 16 আর 25-এর মধ্য সমানুপাতি হিসেবে আমি B কে লিখলাম, এবং 25 থাকলো এখানে। সূত্র কি বললাম, B স্কোয়ার সমান AC, তাহলে B স্কোয়ার সমান 16 × 25 পাবো, তাহলে B সমান কি পাবো, √16 × 25, √16 × 25, 16কে রুট করলে 4 পাবো, 25কে রুট করলে 5 পাবো, মানে আনসার পাবো 4 × 5 = 20, অর্থাৎ এখানে আনসার কি হবে, আনসার হবে 20, অর্থাৎ তিনটে যে সমানুপাতি সংখ্যা সেটা হচ্ছে 16, 20 আর 25, 16, 20 আর 25, অর্থাৎ B স্কোয়ার মানে 20কে স্কোয়ার করো, তাহলে কত পাবে, 20কে স্কোয়ার করে তুমি 400 পাবে, আর 16 আর 25কে গুণ করো, 16 আর 25কে গুণ করে তুমি কত হবে, দেখো 400ই পাবে। ঠিক আছে, মানে B স্কোয়ার সমান AC আসছে, মানে তোমার আনসার এখানে ঠিক বেরিয়েছে, 20 হবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 52, কি বলা আছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল C বর্গ একক, ভূমির ব্যাসার্ধ R একক ও আয়তন V ঘন একক হলে CR/V এর মান কত। কার সূত্র এখানে বসাতে হবে তোমাকে, লম্ব বৃত্তাকার চোঙের সূত্র। লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলেছে C, তাহলে C সমান কি হবে, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πRH, ভূমির ব্যাসার্ধ R, তাহলে এটা Rই থাকলো, আর আয়তন, চোঙের যে আয়তন সেটা কি হয়, চোঙের আয়তন যদি V হয়, V সমান হবে πr²H। এবার তোমার কি করতে হবে, CR/V এর মান বসাতে হবে, C এর মান আমরা পেয়ে গেছি, V এর মানও পেয়ে গেছি, এটাকে আমরা ডাইরেক্টলি এখানে পুট করে দেবো, CR/V, C এর মানকে কি
সি এর মান কি পেয়েছে 2 পাই আর এইচ ইন্টু আর থাকলো, এই যেখানে আর ছিল, বাই হচ্ছে ভি, ভি এর মান কি হবে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, পাই পাই কেটে যাবে, এইচ এইচ কেটে যাবে, এখানে দুটো আর মানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার কেটে যাবে, আনসার কি পড়ে থাকলো শুধুমাত্র 2। তাহলে সি আর বাই ভি এর মান কি হবে অপশান এ 2 হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো 53 নম্বর কোয়েশ্চেন। একটি গোলকের ক্ষেত্রফল অপরটির 16 গুণ, গোলক দুটির আয়তনের অনুপাত কত হবে? দুটো গোলকের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, মনে করো একটা এ গোলক একটা বি গোলক, বলেছে একটি গোলকের ক্ষেত্রফল অপরটির দ্বিগুণ, মানে এটা হচ্ছে প্রথমটা এটা হচ্ছে অপরটা, তাহলে বি এর যদি এক্স হয় এর হবে 16x, বি এর যদি এক্স হয় এর কত হবে 16x, এটাকে আমরা অনুপাত করি তাহলে এক্স এক্স কেটে যাবে, কি পাবো 16:1, ক্ষেত্রফলের অনুপাত আমরা পাবো, দুটো গোলকের যে ক্ষেত্রফলের অনুপাত সেটা কত পেলাম 16:1 পেলাম, ঠিক আছে। তার মানে এদের যে 16 মানে কি 4 স্কোয়ার, 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে ওই দুটো গোলকের যে ব্যাসার্ধর অনুপাত সেটা কি পাবো r1:r2 যদি হয় 4:1 পাবো, 4:1, এবং ব্যাসার্ধের অনুপাত যদি 4:1 হয় সেখান থেকে আমি যদি আয়তন অনুপাত বের করি v1:v2 কী বেরোবে 4 এর কিউব 1 এর কিউব, 4 এর কিউব মানে 64, 1 এর কিউব মানে 1, মানে আনসার কি হবে 64:1, অপশন সি হবে এখানে কারেক্ট আনসার 64:1। পরবর্তী কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 54, কি আছে দুটি সংখ্যার গসাগু 15, সংখ্যা দুটির অনুপাত 2:3 হলে তাদের যোগফল কত হবে? দুটো সংখ্যার গসাগু এবং অনুপাত তোমাকে বলা রয়েছে, সংখ্যা দুটোর অনুপাত কি রয়েছে 2:3, অনুপাত রয়েছে 2:3। এবার যখনই আমরা গসাগু বের করব প্রথম সংখ্যাটাকে আমরা ধরে নিই এখানে 2x এবং দ্বিতীয় সংখ্যাকে ধরে নিলাম 3x, তাহলে এদের গসাগু কি হবে কমন কি এখানে x, তাহলে এদের গসাগু হচ্ছে x, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটো কি বেরোবে যদি অনুপাত যদি 2:3 হয় তাহলে সংখ্যা দুটো বেরোবে, প্রথম সংখ্যা হবে 2 × 15, গসাগুর সাথে সংখ্যাটাকে গুণ করে দেবে 15 দুগুণে 30, আর দ্বিতীয় সংখ্যা হবে 3 × 15 মানে 45, এদের যোগফল দিয়েছে তাহলে যোগ করে দাও 30 আর 45 যোগ করলে পাবে 75, তাহলে আনসার কত হবে 75, মানে অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 55, কি রয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে? এখানে কি কি প্রোভাইড করা রয়েছে তোমাকে, সুদের হার দেওয়া রয়েছে, পি এর মান মানে আসলের মান দেওয়া রয়েছে, এবং এ মানে সমূল চক্রবৃদ্ধি মান দেওয়া রয়েছে। বের করতে হবে তোমাকে টি এর মান, কত বছরে 50,000 টাকা 60,500 টাকা হবে। সূত্র কি চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে এ সমান মানে সমূল চক্রবৃদ্ধি সমান পি ব্র্যাকেটে 1 + r/100 তার টি, তারপরে কি হবে টি, কারণ এখানে কত বছর আমরা জানি না, তো সেখানে এ এর মান দেওয়া রয়েছে 60,500 বসিয়ে দাও, পি এর মান দেওয়া রয়েছে 50,000 বসিয়ে দেওয়া হলো। দেখো এখানে দুটো জিরো এবং দুটো জিরো কেটে যাবে, দুটো জিরো কেটে গেল, এখানে যেমন আছে বসিয়ে দেবে, আর এর মান কি হবে আর এর জায়গায় এখানে বসবে কত 10, আমি এখানে 10 বসাচ্ছি যেহেতু আমার জায়গা নেই বলে, ঠিক আছে। তাহলে এই শূন্য কেটে গেল, লসাগু করলে কি পাবে 10 আর 11, এখানে তুমি পাবে 11/10, তার পাওয়ারে থাকবে টি। এবার দেখো কি হবে পরের লাইনে আমরা পাবো 605/500 সমান হচ্ছে এদিকে পেয়েছিলাম কি 11/10, তার পাওয়ারে ছিল টি। এবার কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে হবে 100, 5 দিয়ে কাটলে হবে এখানে 1 2 এবং 1 121 হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 121/100, 100/121 মানে কি 11 স্কোয়ার, 100 মানে 10 স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 11/10 স্কোয়ার, আর এদিকে ছিল 11/10 পাওয়ারে টি, তাহলে সেক্ষেত্রে টি এর মান কি বেরোচ্ছে 2 বছর, টি কত বছর বেরোচ্ছে 2 বছর, মানে আনসার কি হবে আনসার হবে অপশন এ 2 বছর হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার 56, কি রয়েছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো যার উচ্চতা 5 সেমি, শঙ্কুটির উচ্চতা কত? এখানে দুটো জিনিসের কথা বলা আছে, কি একটা হচ্ছে শঙ্কু আর একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, একটা শঙ্কুকে গলিয়ে চোঙ বানানো হয়েছে এবং এক্ষেত্রে কি হয়েছে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ চোঙের যা ব্যাসার্ধ হবে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ তাই হবে। তাহলে একদিকে আমরা লিখব কি এদিকে লিখব শঙ্কুর আয়তন, এদিকে লিখব চোঙের আয়তন। শঙ্কুর আয়তন কি হয় শঙ্কুর আয়তন হয় 1/3 πr² h, 1/3 πr² এবং শঙ্কুর উচ্চতা হচ্ছে h।
ঠিক আছে, শঙ্কুর উচ্চতা এখানে বের করতে বলেছে। এবার এদিকে কী লিখবো, এদিকে লিখবো আমরা চোঙের আয়তন। চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, আচ্ছা 5 সেমি, তাহলে এখানে 5 লিখলাম। দেখো পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, এখানে কোনাকুনি গুণ করে দাও, এইচের মান তুমি পেয়ে যাবে 3 5 15, 3 5 15 সেমি, মানে আনসার কি হবে, আনসার হবে 15 সেমি, মানে অপশান হচ্ছে বি, অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেন দেখো 57 নম্বর কোয়েশ্চেন, কি 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α প্লাস 1/β এর মান কত হবে। কি দেওয়া রয়েছে, সমীকরণটা তো এখানে দেওয়াই রয়েছে, কোশ্চেনটা টুকে নেওয়া হোক, 1/α আর 1/β, লসাগু করো, নিচে তুমি পাবে আলফা বিটা, ওপরে কি পাবে, আলফা আলফা কেটে গেলে পাবে বিটা, বিটা বিটা কেটে গেলে পাবে আলফা, মানে ওপরে তুমি পাবে আলফা প্লাস বিটা বা বিটা প্লাস আলফা একই ব্যাপার, নিচে পাবে আলফা বিটা। তো আলফা প্লাস বিটা মানে বীজ দুটির যোগফল, কোনো দ্বিঘাত সমীকরণে বীজ দুটির যোগফল কি হয়, -b/a, আর গুণফল কি হয়, c/a, তাহলে ওপরে যোগফল কি হয় বললাম, -b/a। এই সমীকরণে বি কোনটা, বি মানে হচ্ছে x এর সহগ, x এর সহগ কি আছে 8, তাহলে মাইনাস তো হবেই, সূত্রেই মাইনাস আছে, 8 বসলো b/a, এর মান হচ্ছে 3, এ মান হচ্ছে x স্কোয়ারের সহগ। তারপর হচ্ছে নিচে কি বসবে, নিচে বসবে c/a, কারণ নিচে ছিল আলফা বিটা, c এর মান এখানে 2, c হচ্ছে ধ্রুবক পদ এবং a এর মান হচ্ছে 3, তাহলে 3 বসালাম, 3 3 কেটে গেল, 2 4 8, আনসার কি বেরোলো, -4, আনসার হবে -4, মানে অপশন কোনটা হচ্ছে, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, -4। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 58, কি রয়েছে, কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, ওই মূলধন কত বছরে 3 গুণ হবে। নির্দিষ্ট সরল সুদের হারে বলছে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, এটা বলা রয়েছে, দেখো মূলধনটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে 20 বছরে যদি দ্বিগুণ হয়, মানে প্রথমে মূলধন ছিল পি, 20 বছর পর হয়ে গেছে 2p, তাহলে বাড়লো কতটা, বেড়েছে 2p - p মানে p, বৃদ্ধির পরিমাণ যেটা সেটাই হচ্ছে সুদ, তাহলে প্রথম ক্ষেত্রে যে সুদের পরিমাণ i সেটা হচ্ছে p। এবার সূত্র আমরা জানি i সমান p/100, তাহলে i এর জায়গাতে আমরা p বসাবো, কারণ যেহেতু দ্বিগুণ হয়েছে, যখন দ্বিগুণ হবে তখন যে সুদের মানটা সেটাও কিন্তু p হবে, ঠিক আছে, p ইন্টু আর এর মান বের করবো, আর টি এর মান দেওয়া রয়েছে 20 বাই হচ্ছে 100, ঠিক আছে, পি কেটে গেল, 20 5 এ 100, 20 কত বেরোলো, 5 এ 100, মানে আর এর মান বেরোলো 5%, আর এর মান কত বেরিয়েছে 5%, তাহলে আর সমান 5 লিখলাম, আর সমান লিখলাম 5। এবার দেখো আবার করতে হবে অঙ্কটা, কিছুটা পার্ট এখনও কিন্তু বাকি রয়েছে, ওই মূলধন কত বছরে 3 গুণ হবে, যদি 3 গুণ হয় তাহলে সেক্ষেত্রে সুদের মান হবে 2p, 3 গুণ হলে সুদের মান কত হবে 2p, যদি বলতো 4 গুণ হয় তাহলে সুদের মান হতো কি 3p, 5 গুণ হলে সুদের মান হতো 4p, এরকম এক কমিয়ে কমিয়ে লিখবে। কি চেয়েছে, ওই মূলধন কত বছরে 3 গুণ হবে, 3 গুণ হলেও আমরা সেই একই সূত্র লিখবো, i সমান p/100। সেকেন্ড পার্টে কি করতে হবে, আর এর মান আমরা পেয়ে গেছি কত 5%, এবার চেয়েছে ওই মূলধন কত বছরে 3 গুণ হবে, যখন এরকম 3 গুণ বের করতে হবে তখন তোমরা কি করবে, সুদের হার, সেই সুদের পরিমাণটা 1 কমিয়ে লিখবে, 3 গুণ বললে i এর জায়গায় লিখবে 2p, 4 গুণ বললে i এর জায়গায় লিখবে 3p, 5 গুণ বললে i এর জায়গায় লিখবে 4p, 1 কমিয়ে সুদের মানটা লিখতে হবে। তো এবার সূত্র আমরা সেই একই বসাবো, i সমান p/100, এবার যেহেতু কত বছরে 3 গুণ বলেছে, i এর জায়গায় কি বসাবো বললাম, 1 কমিয়ে, মানে 2p বসাবো, সমান p ইন্টু আর এর মান কত, আর এর মান বের করলাম আমরা 5% ইন্টু টি এর মান এখানে দেওয়া নেই, টি এর মানটা বের করতে হবে, বাই 100, কাটাকুটি করো, 5 20 100, পি কেটে যাবে, অর্থাৎ কোনাকুনি গুণ করলে 20 দুগুণে 40 হবে আনসার, তাহলে টি এর মান কত হবে, টি এর মান হবে 40 বছর, অপশন সি হবে এখানে কারেক্ট আনসার, 40 বছর। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 59, একজন দোকানদার ক্রয় মূল্যের থেকে 20% বেশি ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিলে লাভ হয়, অর্থাৎ ক্রয় মূল্য যেটা ছিল, ক্রয় মূল্য ধরে নিলাম সিপি, এমপি হলো ধার্য মূল্য এবং বিক্রয় মূল্য হলো এসপি, তাহলে এখানে বলছে ক্রয় মূল্যটা কি, ক্রয় মূল্যের থেকে 20% বাড়িয়ে ও রেখেছে ধার্য মূল্য, তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, 20% বাড়লে কত হচ্ছে 120, 120টা হচ্ছে ধার্য মূল্য, সেই ধার্য মূল্যের ওপর ছাড় দিয়ে সে বিক্রি করছে, ছাড় সবসময় ধার্য মূল্যের ওপর হবে, ঠিক আছে, যদি ধার্য মূল্য বলা থাকে তাহলে। তো এখানে যেহেতু বলছে 10% ছাড়, তাহলে 120-র ওপর যদি 10% ছাড় দেয় তাহলে দাম কত নেবে, 90% দাম নেবে, 120-র 90% সে দাম নেবে 10% ছাড় দিলে, 0 0 কেটে যাবে, 12 9 কত হবে 108, ক্রয় মূল্য ছিল 100 এবং বিক্রয় মূল্য বেরোলো কত 108, তাহলে লাভ হলো কত, লাভ হলো 8%, অপশন কোনটা ঠিক হবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট, অপশন এ 8%, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 60, কি রয়েছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:5:3, ক্ষুদ্রতম কোণটির মান হলো, ক্ষুদ্রতম কোণের মান কি হবে, কিভাবে বের করবো, দেখো 3টে কোণের অনুপাত দেওয়া রয়েছে 2:5:3,
যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সবসময় হয় 180 ডিগ্রি বা সরল কোণ বা দুই সমকোণ। তো এখানে তিনটে কোণের অনুপাত দেওয়া রয়েছে 2:5:3। আমি কোণগুলোকে ধরে নিলাম, প্রথমটা 2x, পরেরটা 5x, তারপরটা হচ্ছে 3x। তাহলে এগুলোকে যোগ করলে আমার পাওয়া উচিত কত? 180। অর্থাৎ যোগ করে তুমি কত পাবে? 5 আর 2 7 আর 3 10। 10x সমান যদি 180 হয়, তাহলে সেক্ষেত্রে 0 0 কেটে দাও, x এর মান তুমি পাবে 18। x এর মান কত পাবে? 18। x এর মান পাওয়া গেল 18। এবার কোণগুলোর মান আমরা বের করব। কোণগুলো কি ধরেছিলাম? 2x, 5x এবং 3x। তাহলে 2 × 18 হবে এটা, পরেরটা হবে 5 × 18 এবং তারপরটা হবে 3 × 18। 18 দুগুণে প্রথমটা পাবে তুমি 36, 5 18 পাবে 90 আর 3 18 পাবে 54। ঠিক আছে, তো এখানে কিসের মান চেয়েছে? ক্ষুদ্রতম কোণের মান। ক্ষুদ্রতম কোণটা? ক্ষুদ্রতম হচ্ছে 2x। 2x মানে কত বেরিয়েছে? 36। তাহলে সেক্ষেত্রে আনসার কত হবে? তাহলে সেক্ষেত্রে আনসার কত হবে? 36 ডিগ্রি। মানে অপশন কোনটা হবে? অপশন বি হবে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, জিকের কোশ্চেন রয়েছে এরপর 10টা জিকে। প্রথমেই জিকের কোশ্চেন কি রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশানস রয়েছে 1912, 1913, 1915 এবং 1919। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। কোন কাব্যগ্রন্থের জন্য? গীতাঞ্জলি। সেটাও তোমরা মনে রাখবে, গীতাঞ্জলির জন্যই কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, 62 নম্বর কোশ্চেন। কি আছে? মানব শরীরের দীর্ঘতম অস্থি হলো হিউমেরাস, ফিমার, প্যাটেলা নাকি আলনা? মানব শরীরের দীর্ঘতম অস্থি হচ্ছে ফিমার। ফিমার মানে আমাদের থাইয়ের অস্থিটা হচ্ছে ফিমার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 63। কি বলা আছে? নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটির কোনো সমুদ্র সীমা নেই? মানে কোন দেশের চারিদিকের মধ্যে কোনো দিকেই সমুদ্রের কোনো সীমা নেই? অপশানস কী কী রয়েছে? পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপাল। সমুদ্র সীমা নেই কোনটায়? সমুদ্র সীমা নেই নেপালে। নেপাল চারিদিক দিয়েই ভূমি দ্বারা আবিষ্ট। ঠিক আছে, নেপাল হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। নেপাল হলো একটা ল্যান্ডলক কান্ট্রি। এর চারিদিকের মধ্যে কোনো দিকেই কিন্তু সমুদ্রের কোনো সীমা নেই। পরবর্তী কোশ্চেন দেখো, 64 নম্বর কোশ্চেন। কি রয়েছে? ক্ষেত্রফলের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো? অপশানস রয়েছে আসাম, সিকিম, গোয়া নাকি বিহার। ক্ষেত্রফলের বিচারে ভারতের যেটা ক্ষুদ্রতম রাজ্য সেটা হচ্ছে গোয়া। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 65। ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হলেন? ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি অপশান কী কী আছে? ইন্দিরা গান্ধী, প্রতিভা পাটিল, দ্রৌপদী মুর্মু আর সুচেতা কৃপালিনী। তো ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি কে এখন? তিনি হলেন দ্রৌপদী মুর্মু। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। ইন্দিরা গান্ধী হলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন এবং তিনি হলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন রয়েছে কি? কোশ্চেন নাম্বার 66। কোন গ্রহ লাল গ্রহ নামেও পরিচিত? লাল গ্রহ নামে কোন গ্রহ পরিচিত? অপশানস কী কী রয়েছে? বৃহস্পতি, মঙ্গল, বুধ আর শুক্র। লাল গ্রহ বলা হয় কাকে? লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখবো, আর এখানে দেখো শুক্র গ্রহ রয়েছে। সব থেকে উষ্ণতম গ্রহ, সব থেকে যেটা উষ্ণতম গ্রহ সেটা হচ্ছে শুক্র গ্রহ। ঠিক আছে, সব থেকে উষ্ণতম গ্রহ হলো শুক্র গ্রহ, এটা মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 67। কোন মহাদেশের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, নিরক্ষরেখা অতিক্রম করেছে? মানে তিনটেই অতিক্রম করেছে কোন মহাদেশের মধ্যে দিয়ে? অপশানস কী কী আছে? আফ্রিকা, ইউরোপ, এশিয়া আর উত্তর আমেরিকা। তো কোন মহাদেশের ওপর দিয়ে তিনটে রেখায় অতিক্রম করেছে? সেটা হচ্ছে আফ্রিকা। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার, আফ্রিকা। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, 68 নম্বর কোশ্চেন। ইরানের রাজধানীর নাম কি? অপশানস রয়েছে তেহরান, তারপর রয়েছে বাগদাদ, নেক্সট রয়েছে করাচি আর রয়েছে লাহোর। ইরানের রাজধানী হচ্ছে তেহরান। ইরানের রাজধানী কি হবে? তেহরান। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। আর বাগদাদ কার রাজধানী? বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী। বাগদাদ হলো ইরাকের রাজধানী। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 69। নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? অপশানস রয়েছে জাপান, নরওয়ে, চিলি আর ব্রাজিল। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়েকে বলা হয়। অপশান এখানে বি হবে কারেক্ট আনসার, নরওয়ে। কারেক্ট আনসার কি হলো এখানে? নরওয়ে। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। ঠিক আছে, আর রয়েছে এখানে দেখো ব্রাজিল। ব্রাজিলকে কি বলা হয়? ব্রাজিল হলো পৃথিবীর কফির পাত্র। ব্রাজিলে সব থেকে বেশি কফি উৎপন্ন হয়, যার জন্য ব্রাজিলকে বলা হয় পৃথিবীর কফির পাত্র। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 70। এটা কোশ্চেন নাম্বার 70, জিকের লাস্ট কোশ্চেন এটা। কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? অপশান হচ্ছে অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কনিষ্ক আর সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ান নামে পরিচিত কে? সমুদ্রগুপ্ত। অপশান
ডি হবে এখানে কারেক্ট আনসার সমুদ্রগুপ্ত। এরপরে রয়েছে রিজনিংয়ের কোয়েশ্চেন, 5টা রিজনিংয়ের কোয়েশ্চেন এখানে রয়েছে। প্রথম কোয়েশ্চেন দেখো কী রয়েছে, কমপ্লিট দ্য সিরিজ, একটা সিরিজ দেওয়া রয়েছে, কমপ্লিট করতে হবে। কি আছে, সংখ্যা নাম্বার সিরিজ রয়েছে একটা 2, 5, 10, 17, 26, এইখানে কি হবে? তো কি হবে, সিরিজটা চলছে সেইটা প্রথমে দেখা যাক। কি রয়েছে দেখো, 2, 5, 10 আর 17। 2-এর থেকে যখন 5 হচ্ছে কত বাড়লো, 3, 5-এর থেকে 10 বাড়ছে 5, 10-এর থেকে 17 বাড়ছে 7, 17 থেকে 26 বাড়ছে 9, তাই তারপর কত বাড়া উচিত? 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 9, তাই 9 পরে অবশ্যই কত বেড়ে যাওয়া উচিত, 11 বাড়া উচিত। তাহলে 11টাকে আমরা কার সাথে যোগ করবো, এই 26-এর সাথে যোগ করবো। 26 যোগ 11 কত হয়ে যাবে, এখানে 37 হয়ে যাবে। তাহলে আনসার সেই হিসেবে কত হওয়া উচিত, 37। আনসার হওয়া উচিত 37, মানে অপশান ডি হবে কারেক্ট আনসার। তাছাড়াও তোমরা এটাকে আরও অন্যভাবে করতে পারো। অন্যভাবে আমরা এটাকে কীভাবে করতে পারি, 2কে আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 1, তাহলে 2 বেরোবে। 5কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, 5কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার প্লাস 1, তাহলে 5 বেরোবে, ঠিক আছে। 10কে কি লিখতে পারি 3 স্কোয়ার প্লাস 1, মানে স্কোয়ার করে তার সাথে 1 যোগ করলে কিন্তু পরের সংখ্যাটা চলে আসছে। স্কোয়ার করে যোগ করলে কিন্তু আনসার চলে আসছে। 3 স্কোয়ার হচ্ছে 9, তার সাথে 1 যোগ করলে 10। তার মানে এখানে কত নম্বর সংখ্যা চলছিল, এটা 1 নম্বর, 2, 3, 4, 5, 6। 6 স্কোয়ার প্লাস 1 যদি করতাম তাহলে 6 স্কোয়ার 36 যোগ 1, আনসার কত আসতো 37। সেই হিসাবেও কিন্তু এটা করা যাবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 72। কি বলা আছে, ইফ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, স্কোয়ার যদি 4 হয়, ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 3, ত্রিভুজ 3, পেন্টাগন হচ্ছে 5, তাহলে হেক্সাগন কি হবে? স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্রের ভেতরে কী লেখা আছে 4, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, ত্রিভুজ হচ্ছে 3, তাহলে বুঝতেই পারছো যতগুলো বাহু রয়েছে সেই সংখ্যাটা এখানে বলা রয়েছে। পেন্টাগন মানে পঞ্চভুজ, তাহলে এখানে 5 লেখা রয়েছে। তাহলে হেক্সাগন মানে কি, হেক্সাগন মানে হচ্ছে ষড়ভুজ, হেক্সাগন বলতে ষড়ভুজ বোঝাচ্ছে, ঠিক আছে। হেক্সাগন হচ্ছে ষড়ভুজ, কটা বাহু, 1, 2, 3, 4, 5, 6টা, তাহলে সেক্ষেত্রে আনসার কী হবে, আনসার হবে অপশন বি 6। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 73। কি আছে, দ্য ওয়ে বার্ড ইজ রিলেটেড টু নেস্ট, যেমনভাবে বার্ড মানে পাখি, নেস্ট অর্থাৎ বাসার সাথে সম্পর্কিত। ফাইন্ড দ্য রিলেশন অফ র্যাবিট টু দ্য রাইট অপশন, র্যাবিটের রিলেশন কার সাথে হবে, রাইট এখানে কোনটা হবে? অপশান কী কী আছে, ট্রি মানে গাছ, ওয়াটার, বারো, নাকি স্টেবেল। তো র্যাবিট এর ক্ষেত্রে কোনটা হবে, দেখো বার্ড থাকে নেস্টে, বার্ডের যে বাসস্থান বা বার্ডের যে সেল্টার সেটা হচ্ছে নেস্ট, তাহলে র্যাবিটের সেল্টারকে কী বলা হয়, র্যাবিট হচ্ছে খরগোশ, খরগোশ গর্তে থাকে, তাহলে গর্ত মানে এখানে কী হবে, 12, অপশন সি হবে এখানে কারেক্ট আনসার 12। স্টেবেল, স্টেবেলটা কার সেল্টার, স্টেবেল হচ্ছে হর্সের সেল্টার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 74। কোয়েশ্চেন নাম্বার 74 কি বলা আছে, একটা ব্লাড রিলেশনে কোশ্চেন রয়েছে। ইয়োর ফাদার্স মানে তোমার বাবা, তার মাদার্স তার মা অর্থাৎ তোমার গ্র্যান্ড মাদার, তার অনলি গ্র্যান্ডসন, তোমার গ্র্যান্ড মাদারের যে অনলি গ্র্যান্ডসন সে হচ্ছে তোমার ভাই। তোমার গ্র্যান্ডমাদার যে, তার যদি অনলি গ্র্যান্ডসন হয় তাহলে সে হচ্ছে তোমার একমাত্র ভাই। এবং তার বাবা, ভাইয়ের বাবা ইজ রিলেটেড টু ইউ, যদি ভাইয়ের বাবার কথা বলা হয় তাহলে উনি তোমারও বাবা হবেন, মানে এখানে রাইট আনসার কী হবে, অপশান সি হবে কারেক্ট আনসার ফাদার, ঠিক আছে। এখানে কি বলেছিল, ফাদার্স মাদার্স অনলি গ্র্যান্ডসন, ফাদারের মাদার হলেন আমার গ্র্যান্ডমাদার, তার অনলি গ্র্যান্ডসন, তার একমাত্র গ্র্যান্ডসন কী হবে, আমার একমাত্র ভাই, তাহলে আমার ভাইয়ের যে বাবা তিনি হবেন আমারও কী হবে, বাবা হবে, অপশান সেই জন্য সি হলো কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, আর আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, এটা কী রয়েছে, বলা আছে দ্য ওয়ে চিজ ইজ রিলেটেড টু ফ্যাট, যেমনভাবে চিজ ফ্যাটের সাথে রিলেটেড। ভেজিটেবল ইজ রিলেটেড টু ভিটামিন, ভেজিটেবল যেমনভাবে ভিটামিনের সাথে রিলেটেড। মিট ইজ রিলেটেড টু হোয়াট, মিট মানে মাংস কিসের সাথে রিলেটেড হবে? অপশান কী রয়েছে, মিনারেলস, ওয়াটার, প্রোটিন আর কার্বোহাইড্রেট। তো মিট কার সাথে রিলেটেড হবে? মিট হবে প্রোটিনের সাথে রিলেটেড, মিট হলো প্রোটিন। তো এই ছিল আজকের মক টেস্টে 75টা কোশ্চেন, যেখানে টোটাল মার্কস ছিল 80। 80-র মধ্যে তোমরা কতগুলো অ্যাটেম্প্ট করতে পারলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, আর যেটা বুঝতে পারোনি সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা মক টেস্টের সাথে। আর কিছুদিন তোমাদের এক্সামের জন্য বাকি রয়েছে, 2 থেকে 3 দিন, তোমরা ভালো করে পড়ো। আর যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।